ওকে, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আমাদের আজকে লেকচার 3, তাই তো? তো মোস্ট প্রবাবলি এটাই লাস্ট লেকচার হতে চলেছে, যদি সময় হয় শেষ পর্যন্ত, বা হয়তো আর একটা লেকচার হতে পারে। তো আমরা কি কি পড়েছি সামারাইজ করব, তারপরে কিছু শেষ করবো এই চ্যাপ্টার। যেগুলো পড়েছি সেটা হচ্ছে মোটামুটি 1600 সাল থেকে শুরু হয়েছিল, যেখানে লাইটকে অ্যাকচুয়ালি কি এই ব্যাখ্যা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছিলেন যে হোয়াট ইজ লাইট। তো প্রথমে মানা হয়েছিল লাইট ইজ কর্পাসকলস পার্টিকেলস। তারপরে দেখলো হাইগেন্স থিওরি অনুসারে লাইট ইজ ওয়েভ, কিন্তু লংজিটিউডিনাল ওয়েভ, অনুদৈর্ঘ্য ওয়েভ বা ইলাস্টিক ওয়েভ, যেখানে দুটো কোয়ান্টিটি ঠিক করে লাইটের স্পিড। ঠিক আছে, দুটো কোয়ান্টিটি, কি কি কোয়ান্টিটি হতে পারে সেটা? একটা হচ্ছে ইনার্সিয়া আর একটা ইলাস্টিসিটি। যেমন একটা স্ট্রিংকে যদি তুমি টান টান করে রাখো, তারপরে যদি ওয়েভ জেনারেশন করো, তাহলে আমি যদি বলি হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ওয়েভ, রুট ওভার টি বাই মিউ। টি হচ্ছে টেনশন অফ দ্য স্ট্রিং, দ্যাট ইজ দ্য ইলাস্টিসিটি, আর মিউ হচ্ছে ইনার্সিয়া, মাস পার ইউনিট লেন্থ। এই দুটো ঠিক করবে ভেলোসিটি অফ দ্য ওয়েভ আর মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, তো লাইটের তো কোনো মিডিয়াম নেই, লাইট ক্যান ট্রাভেল থ্রু দ্য স্পেস, এবং 1700 সালের দিকে লাইটের স্পিডও বের করা হয়। ঠিক আছে, লাইটের স্পিড ম্যাক্সওয়েলস থিওরিতে যেটা আমরা আগের দিন বের করেছি 1/√μ0 তার আগে কিন্তু এক্সপেরিমেন্টালি লাইটের স্পিড বের করা হয়। এক্সপ্রেশন পাওয়া যায়নি, এক্সপ্রেশন ম্যাক্সওয়েলস থিওরির পরেই পড়া গিয়েছে। তো তাতে দেখা যায় যে হিউজ ভেলোসিটি এবং ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রেম অফ রেফারেন্স। তো সেখানে যেহেতু ফাঁকা জায়গার মধ্যে দিয়েও লাইট ট্রাভেল করতে পারে, সুতরাং নো ইনার্সিয়া আর নো ইলাস্টিসিটি। তো প্রথমে প্রপোজ করা হয়েছিল, ইভেন ম্যাক্সওয়েল এগ্রি করেছিলেন যে ভ্যাকুয়াম বলে কিছু নেই, নিশ্চয়ই কোনো মিডিয়াম রয়েছে, ইথার মিডিয়াম কিছু রয়েছে। হাইগেন্স পস্টুলেট অনুসারে যে ইথার মিডিয়াম রয়েছে ভাইব্রেটিং। তো যেভাবে লংজিটিউডিনাল ওয়েভ জেনারেশন হয়, সাউন্ড ওয়েভ যেভাবে জেনারেশন হয়, সেরকমই হয়তো কোনো মিডিয়াম আছে, সে হয়তো এনার্জি ক্যারি করে নিয়ে যাচ্ছে, এরকম ভাবা হয়েছিল। ম্যাক্সওয়েলও প্রথমে হতে পারেনি যে কীভাবে হতে পারে, তো নিশ্চয়ই কিছু একটা ব্যাপার তো আছে, মিডিয়াম রয়েছে। তো ইথার মিডিয়ামকে বেশ কিছু বছর ইথার মিডিয়ামে এক্সিস্টেন্স চলেছে, পরবর্তীকালে মাইক্রোসন মনলে এক্সপেরিমেন্টে সেটা টোটালি খারিজ হয়ে যায়, এবং আইনস্টাইন টোটালি নো ইথার। যাই হোক, সেসব ডিটেলস প্রসিডিওর আমরা আসবো, কিন্তু এটুকু বুঝতে পারছি যে যেটা ডেরিভেশন করেছি আমরা আগের দিন, আজকে আবার ওর কথা বলবো, √μ0ε0, যে ডেরিভেশন আমরা আগের দিন করেছি, তাতে দেখতে পাচ্ছি লাইট স্পিড ডাজ নট ডিপেন্ড অন দ্য সোর্স। দেখতে পাচ্ছি শুধুমাত্র মিডিয়ামের বৈশিষ্ট্য, μ0 আছে, ε0 আছে। μ0 ইজ দ্য পারমিয়াবিলিটি অফ দ্য ফ্রি স্পেস অ্যান্ড ε0 ইজ দ্য পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। সো হোয়াট এভার বি দ্য ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, যাই হোক না কেন, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এভরিথিং। ঠিক আছে, অনলি ডিপেন্ড অন দ্য টু ফিক্সড প্যারামিটার μ0 অ্যান্ড ε0, দ্যাট ইজ দ্য ইউনিভার্সাল কনস্ট্যান্ট। ঠিক আছে, তো রেডিও ওয়েভ তারও স্পিড এটা, মাইক্রোওয়েভ তারও স্পিড এটা, লাইট ভিজিবল লাইট তারও স্পিড এটা, সবকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয়। আর সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা পার্ট হচ্ছে ভিজিবল, যেটা আমাদের চোখে অ্যান্ড ব্রেনের সেন্স দেয় কালার প্রেডিক্ট করা। তো যেখান থেকে শুরু করেছিলাম আমরা, ম্যাক্সওয়েলস ইকুয়েশন, যে 4টি ইকুয়েশন যে ইলেকট্রোডাইনামিক্সকে টোটালি ক্যারি করে, সেই 4টি ইকুয়েশন প্রথম যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ E.ds ইকুয়াল টু চার্জ এনক্লোজড বাই ε0। ম্যাক্সওয়েলস ইকুয়েশন যখন আমরা বলবো, তখন এটাকে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য চার্জ বলবো না, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য চার্জ অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড দুভাবে তৈরি করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে চার্জের ডিউ টু দ্য চার্জ আছে, তো কিউ দূরত্বে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কিউ বাই আসবে। আর যদি কোথাও ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ হয়, তার জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যাবে, কিন্তু সেই ইলেকট্রিক ফিল্ডের এরকম সেই চার্জ পাবো না, সেটা তো ম্যাগনেটিক ফিল্ডের জন্য। তো সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য তুমি যদি ক্লোজ সারফেস নাও, তাহলে ফ্লাক্স লাইন বেরিয়ে যাচ্ছে, এরকম ডাইভার্জিং প্রপার্টি তার হবে না, জিরোই হবে। ঠিক আছে, কিন্তু যদি কিছু স্ট্যাটিক চার্জ থাকে, তাহলে তুমি ফ্লাক্স পাবে এই স্ট্যাটিক চার্জের জন্য। ঠিক আছে, আগের দিন বলেছি আমরা এটা, তো মনে রাখতে হবে এটা টোটাল ইলেকট্রিক ফিল্ড, বাট কন্ট্রিবিউশন পাবে অনলি টোটাল ইলেকট্রিক ফিল্ড, বাট কন্ট্রিবিউশন পাবে অনলি ডিউ টু দ্য চার্জ। ফ্যারাডে ইলেকট্রিক ফিল্ড যেটা, বা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য যেটা ইলেকট্রিক ফিল্ড, তার জন্য তুমি ফ্লাক্স পাবে না, এটা হচ্ছে ফার্স্ট গসেস ল বলা হয় এটা। ঠিক আছে, যখনই ম্যাক্সওয়েলস ল বলবো আমি, তখন এই গসেস ল থেকে ছাড়িয়ে দিয়েছি, আমি টোটাল ইলেকট্রিক ফিল্ড বলেছি, ম্যাক্সওয়েল সামারাইজ করেছেন টোটাল সব কিছু। 2 নম্বর যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যেমন ইলেকট্রিক ফ্লাক্স, এরকম ম্যাগনেটিক ফ্লাক্স, তো ক্লোজ ইন্টিগ্রেশন B.ds, যার ভ্যালু অলওয়েজ 0। তো এটাও তাই, ম্যাগনেটিক ফিল্ড কার জন্য তৈরি হচ্ছে জানার দরকার নেই। ম্যাগনেটিক ফিল্ড কী কারণে তৈরি হতে পারে? দুটো কারণে। এক হচ্ছে কোথাও কারেন্ট রয়েছে, স্টেডি কারেন্ট, তো তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড থাকতে পারে, তার ডাইভারজেন্স 0। আর এক হচ্ছে কোথাও যদি ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয়, তাহলেও ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফ্লাক্স 0। তো অল টাইম B.ds ইজ 0। ঠিক আছে, নো ম্যাগনেটিক মনোপোল। ঠিক আছে, নো এক্সিস্টেন্স অফ ম্যাগনেটিক মনোপোল। ম্যাগনেটিক যেমন বিচ্ছিন্ন উত্তর মেরু, মানে প্লাস চার্জ বা মাইনাস চার্জের এক্সিস্টেন্স থাকে, সেরকম দক্ষিণ মেরু বা উত্তর মেরু বলে কিছু হয় না, আলাদা করে কোনো ম্যাগনেটিক চার্জের এক্সিস্টেন্স নেই।
3 নম্বর যেটা ক্রুশিয়াল ম্যাক্সওয়েলস ইকুয়েশন সেটা হচ্ছে ফ্যারাডে ল। আচ্ছা, এটা সারফেস ইন্টিগ্রেশন। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে E ডট ডিএল ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বি ডিটি। এই যে ইলেকট্রিক ফিল্ড, এটাও টোটাল ইলেকট্রিক ফিল্ড, কিন্তু সেই টোটাল ইলেকট্রিক ফিল্ডের দুটো পার্ট, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য চার্জ, আর একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, দুটো। এখানেও তাই, যদি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য চার্জের জন্য কন্ট্রিবিউশন দেখি, তাহলে তার লাইন ইন্টিগ্রেশন অলওয়েজ জিরো, কারণ সে কনজারভেটিভ প্রপার্টি হয়। ঠিক আছে, কোথাও যদি চার্জ থাকে আর তার জন্য যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, সাপোজ এখানে চার্জটা আছে, সেখানে ইলেকট্রিক ফিল্ড আছে ই, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, বিভিন্ন জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে, তুমি এক পাক ঘুরে ওখানে ফেরত আসো, তাহলে ই ডট ডিএল সর্বদা জিরো ডিউ টু দ্য কি প্রপার্টি? কনজারভেটিভ প্রপার্টি। ঠিক আছে, ওই জন্য তুমি সব জায়গায় পোটেনশিয়াল ডিফাইন করতে পারো যে ঠিক আছে, টোটাল ওয়ার্ক ডান যদি জিরো হয়, বা যদি একটা 1 কুলম চার্জ যদি গুণ করে দিই, তাহলে দিস দ্য ওয়ার্ক ডান। তো এক পাক ঘুরিয়ে আনতে যদি ওয়ার্ক ডান জিরো হয়, তাহলে নিশ্চয়ই এই বিন্দুর বৈশিষ্ট্য কিছু আছে। তো প্রত্যেকটি কনজারভেটিভ ফিল্ডের পয়েন্ট বাই পয়েন্ট তুমি পোটেনশিয়াল ডিফাইন করতে পারো অ্যান্ড কারেসপন্ডিং পোটেনশিয়াল এনার্জিও ডিফাইন করতে পারো। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে কি হবে? ক্লোজড ইন্টিগ্রেশন জিরোই হবে। সুতরাং এর যে কন্ট্রিবিউশন পাবো সেটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড থেকে পাবো। ম্যাগনেটিক ফিল্ড যদি কোথাও চেঞ্জ হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড পাবে। সো ঠিক এখানে যেমন, ঠিক এখানেও তেমন। সো বেসিক্যালি ফ্যারাডে ল যেটা, সেটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের উপরেই দাঁড়িয়ে রয়েছে। ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হলে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ক্লোজড ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই কন্ডাকশন প্লাস মিউ নট এপসাইলন নট ডি ফাই ই ডিটি। ক্লোজড কার, তো যেমন ইলেকট্রিক ফিল্ডের লাইন ইন্টিগ্রেশন ক্লোজ লাইন ইন্টিগ্রেশন, ঠিক সেরকম ম্যাগনেটিক ফিল্ডেরও ক্লোজ লাইন ইন্টিগ্রেশন। এই ইকুয়েশন বলে যদি এই পার্ট না থাকে, তাহলে কারেন্ট ক্যান প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড, এটা আমরা জানি অ্যাম্পিয়ারস ল। কোথাও যদি স্টেডি কারেন্ট থাকে, কন্ডাকশন কারেন্ট থাকে, কন্ডাকশন মানে চার্জের ফিজিক্যাল মুভমেন্ট, চার্জ ছুটে চলেছে, তাহলে তুমি কারেন্ট পাবে, আর সেই কারেন্টের জন্য তুমি ম্যাগনেটিক ফিল্ড পাবে। আর তার দে আর রিলেটেড বাই দিস ইকুয়েশন অ্যাম্পিয়ারস ল। কিন্তু যদি কোথাও কারেন্ট না থাকে, ফ্রি স্পেস থাকে, যেমন এই জায়গাতে বললাম ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জের জন্য যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো দ্যাট ইজ দ্য থট এক্সপেরিমেন্ট বাই দ্য ম্যাক্সওয়েল, কিন্তু পরবর্তীকালে কামস আউট টু বি ট্রু। হ্যাঁ ঠিক আছে, তাহলে সার্কিটকে কমপ্লিট করতে হবে। তার আইডিয়া আমি একদিন বলেছিলাম, ডিসপ্লেসমেন্ট কারেন্ট কীভাবে আসে। তো এইবার তো দেখতে পাচ্ছি ম্যাগনেটিক ফিল্ডের দুটো সোর্স, কারেন্ট অ্যান্ড চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড। যদি তুমি ফ্রি স্পেসে চলে আসো, এবার নো মেটেরিয়াল মিডিয়াম, নো কারেন্ট, নাথিং, ঠিক আছে, টোটাল ফ্রি স্পেস, যার জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দাঁড়িয়ে আছে, যে নো মিডিয়াম। তো হাউ ক্যান দ্য ওয়েভ ট্রাভেলস থ্রু ফ্রি স্পেস? প্রচুর প্রশ্ন আছে, তার উত্তর ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে কিছুটা পাওয়া যায়, সবটা না হলেও কিছুটা পাওয়া যায়। ঠিক আছে, কীরকম? যদি মেটেরিয়াল মিডিয়াম না থাকে, তাহলে দ্যাট টার্ম ইজ জিরো অ্যান্ড দ্যাট কারেন্ট ইজ অলসো জিরো। কে কারেন্ট ধরবে? কোনো মিডিয়াম নেই। কে চার্জ ধরবে? কোনো মিডিয়াম নেই। যদি আমি বলি দেয়ার ইজ এ চার্জ কিউ, তো তার মাসও থাকতে হবে। ইলেকট্রন, তার চার্জ আছে, মাসও রয়েছে। প্রোটন, তার চার্জ আছে, মাসও রয়েছে। তো নাথিং ইজ দেয়ার, জাস্ট ভ্যাকুয়াম, সো নো চার্জ, নো মাস, নো কারেন্ট। ঠিক আছে, so these two terms gives you zero, but ম্যাক্সওয়েল ইকুয়েশনের 3 নম্বর ইকুয়েশন, দ্যাট ইজ ফ্যারাডে ল, আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল মডিফাইড বাই ম্যাক্সওয়েল। এটা অ্যাম্পিয়ার্স ল ছিল, ম্যাক্সওয়েল মডিফিকেশন করেছে এটা। এই দুটো টার্ম জিরো নয় ফ্রি স্পেসে। ফ্রি স্পেসেও এদের কন্ট্রিবিউশন রয়েছে। ঠিক আছে, কীরকম কন্ট্রিবিউশন রয়েছে? যে যদি কোনোভাবে কোনো বিন্দুতে স্পেসের কোনো বিন্দুতে, ভ্যাকুয়াম কোনো বিন্দুতে যদি ইলেকট্রিক ফিল্ডের বা ম্যাগনেটিক ফিল্ডে পরিবর্তন করতে পারি, সাপোজ ইলেকট্রিক ফিল্ডে পরিবর্তন করতে পারছি, চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। আর যেহেতু ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডও চেঞ্জ হবে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। আর যেহেতু ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জের জন্য তৈরি হয়েছে, তাহলে সেও আবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তো সার্কুলেটিং প্রসেস চলতে থাকবে, সেলফ সাস্টেনেবল প্রসেস। মানে তারা নিজেরা হোয়াট এভার বি দ্য সোর্স থেকে তারা ডিটাচ চলে এসছে। তো জাস্ট টস, একটা দুটো গ্লাস আছে, শরবত তৈরি করা হচ্ছে, ঠিক আছে, তো ঢালবোল করা হচ্ছে, তো নিজেরা যেন মিউচুয়ালি অসিলেশন করছে এবং ওয়েভকে বাঁচিয়ে রেখেছে, এরকম বিচার ব্যাপার। ঠিক আছে, বাবা মায়ের কাছে দুটো সন্তান ছিল, তো তারা, বাবা একটা সন্তানকে ধরেছে, বা ঠিক আছে, মায়ের কাছে দুটো সন্তান ছিল, তো দু হাত দিয়ে মা ধরে রেখেছে তাদেরকে, সোর্স অ্যান্ড ফিল্ড। ঠিক আছে, কোনোভাবে মা নেই, এবার মা চলে গেছে, ছেলেগুলো দূরে চলে গেছে, হোস্টেলে চলে গেছে। তো তারা যদি প্যারেন্ট থেকে ডিটাচ হয়ে গেছে, তারা ডিস্ট্রয় হয়ে যাবার কথা, কিন্তু সেটা হয় না। তারা নিজেদের মধ্যে মিউচুয়াল অসিলেশনে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে, এক ভাই আর এক ভাইকে বাঁচাচ্ছে। ঠিক আছে, যদি ইমাজিন করি ফিজিক্যালি বা মেকানিক্যাল অ্যানালজি যদি আমি ইমাজিন করি, তা সাপোজ দেয়ার ইজ এ স্প্রিং অ্যান্ড ব্লক ইজ দেয়ার। ঠিক আছে, একটা স্প্রিং রয়েছে, আর তার সাথে অ্যাটাচ করা হয়েছে একটা ব্লককে, আর তুমি ব্লকটাকে সামান্য ডিস্টেন্স টেনে ছেড়ে দাও, তাহলে অসিলেশন চলতে থাকবে।
অসিলেশন যে চলছে কিন্তু প্যারেন্ট এর সাথে জড়িত রয়েছে। তুমি যে স্প্রিংটা কেটে দাও এখানে, তাহলে ব্লক একটা কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে চলে যাবে, দ্যাট কাইনেটিক এনার্জি মে বি ফিক্সড ফর টাইম। যদি আদার্স কোনো ফোর্স কাজ না করে তাহলে এটা ফিক্সড হয়ে যাবে। কিন্তু হাউ ক্যান দ্য অসিলেশন কন্টিনিউস? যদি আমাকে বলা হয় যে তুই প্যারেন্ট থেকে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে এসছে, এটা হয়েছে, ঠিক আছে, তো সোর্সকে তুমি কেটে দাও। সাপোজ চার্জ মুভ করা বন্ধ করে দিয়েছে বা যে কারণে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়েছে সে স্টপ করে, সে ডিস্ট্রয় করে গেছে কোনোভাবে, তাহলেও বলা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড নিজেদের মধ্যে মিউচুয়াল অসিলেশন চলতে থাকবে, নিজেদের মধ্যে নিজেদেরকে তারা বাঁচিয়ে রাখবে। দ্যাট ইজ দ্য ম্যাক্সওয়েলস মডিফিকেশন। কি বললাম, বোঝা গেল? যদি কোথাও সোর্স, আমি সোর্সের কথা বলিনি, আজকে বলবো বিশেষভাবে, সোর্স যতক্ষণ আছে ততক্ষণ অসিলেশন চলবে, নো প্রবলেম। কিন্তু যদি আমি সোর্সকে কেটে দিই তাহলে ব্লক তো সিম্পল চলে যাওয়ার কথা। কীভাবে অসিলেশন করতে পারে সে? ঠিক আছে, কীভাবে অসিলেশন করতে পারে? একটা নির্দিষ্ট ভেলোসিটি দিয়ে চলে যাবে, দ্যাট ইজ কারেক্ট। তোমার কাছে পেনটা আছে, তুমি পেনটাকে ছুড়ে দিলে, ঠিক আছে, তো পেন একটা কাইনেটিক এনার্জি পাবে, দ্যাট ইজ ট্রু। কিন্তু পেন আমি যদি হাতে এইভাবে আপ ডাউন করি তাহলে ঠিক আছে, আমার হাতের জন্য অসিলেশন করছে, কিন্তু আমি যখন ছেড়ে দেবো তখনও অসিলেশন কেন করবে? দ্যাট অসিলেশন শুড স্টপ। কিন্তু সেটা হবে না। ম্যাক্সওয়েল তার জন্য নতুন থিওরি বের করে দিয়েছেন যে যদি কোথাও ইলেকট্রিক ফিল্ডে চেঞ্জ হয়, তাহলে যেহেতু সে বেরিয়েছে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড নিয়ে, তাহলে সে ইট ক্যান প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্যাট ইজ অলসো চেঞ্জিং। তো নিজেদের মধ্যে তারা অসিলেশন বাঁচিয়ে রেখেছে এবং ওয়েভকে বাঁচিয়ে রেখেছে, ঠিক আছে, সার্ভাইভ করে রেখেছে। তো কীভাবে সোর্সের সাথে ফিল্ড রিলেটেড বা সিঙ্ক্রোনাইজড, দ্যাট ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ডিফিকাল্ট টপিক। ঠিক আছে, সোর্স নেই অথচ ফিল্ডের ভাইব্রেশন চলছে, এই জিনিস বুঝতে গেলে প্রচুর কনসেপ্ট লাগবে, প্রচুর ডিটেলস থিওরি লাগবে। আমি কিছুটা বলবো আজকে, ঠিক আছে। যাই হোক, এই দুটো ফর্মে আমরা ছিলাম আগের দিন, এবং দুটো এক্সপ্রেশনকে আলাদাভাবে লিখবো, তারপরে এদের সলিউশন আমরা গেস করবো। ক্লোজড ইন্টিগ্রেশন E dot dl equal to minus d phi b dt and integration B dot dl equal to mu naught epsilon naught d phi b dt, d phi e dt, closed curve। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 3 and 4। আর আদার দুটো ইকুয়েশন, সেই দুটো খুব ইম্পর্টেন্ট, সেই দুটো যে একদম ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে। তো এই ইকুয়েশন দুটোতে প্রথমে গেস করা হলো যে ইলেকট্রোম্যাগনেটিক, প্রথম কথা হচ্ছে লাইট তো সূর্য থেকে আমাদের কাছে আসছে, বিভিন্ন তার থেকেও আসছে, আমি দেখতে পাচ্ছি একটা স্টারকে যে জল করছে, নিশ্চয়ই ওখান থেকে আলো আমার চোখে চলে আসছে, ঠিক আছে। তো যদি বন্ধ হয়ে যায়, জ্বালানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে নিশ্চয়ই স্টপ হয়ে যাবে আসা, ঠিক আছে। কিছুটা থিওরিটিক্যাল, কিছুটা প্র্যাকটিক্যাল হতো, এক্সপেরিমেন্টাল হতো, ঠিক না? যদি সূর্য জ্বালানি বন্ধ করে দেয় তাহলে নিশ্চয়ই আমার কাছে আলো পৌঁছানোর কথা নয়। তাহলে যদি কন্টিনিউয়ালি সূর্য জ্বালানি দিতে থাকে বা এই বাল্বকে যদি কন্টিনিউয়ালি কেউ ওয়ার্ক করে যায়, তবেই আমি আলো পাবো। সুতরাং কিছু না কিছু ওয়েভ তো আসছি আমার কাছে, এবং সেই ওয়েভ আসা বন্ধ হয়ে যাবে যদি আমি বাল্ব অফ করে দিই, সুইচ অফ করে দিই, অথবা সূর্য বা বিভিন্ন স্টার তাদের জ্বালানি স্টপ করে দেয়, বন্ধ করে দেয় বা ডিস্ট্রয় হয়ে যায়। তো ওয়েভ তো আসছে, কিন্তু কীভাবে আসছে না আসছে সেসব খুব কঠিন টপিক, আমি আসবো পরে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ড যেটা, এই ম্যাগনেটিক ফিল্ড যেটা, তাদের ওয়েভ নেচার থাকতে হবে। তারাও নিশ্চয়ই স্পেস অ্যান্ড টাইম অনুসারে বিভিন্ন পয়েন্টে, সাপোজ এখানে কিছু একটা সোর্স আছে, কি সোর্স? চার্জ স্থির থাকলে ইলেকট্রিক ফিল্ড, চার্জ যদি গতিশীল হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড, আর চার্জ যদি অসিলেট করে তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একসাথে থাকবে, অসিলেট করবে। তো অ্যাকচুয়ালি অসিলেটিং চার্জ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে। তো আসবো পর আমরা ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ তৈরি হয়, সো যে ওয়েভ পাবো আমি, ইলেকট্রো অ্যান্ড ম্যাগনেটিক যে ওয়েভ আমি পাবো, সেই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন, এই দুটো ইকুয়েশনকে এবং যে দুটো ভ্যানিশিং ইকুয়েশন 1 and 2 সব কটাকে স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে। আমি গেস করতে পারি যে হোয়াট ইজ দ্য অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড, আমি গেস করতে পারি হোয়াট ইজ দ্য অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড। গেস করো, আর তারপর একে পুট করো, বাঁ দিক ডান দিক ইকুয়েশন স্যাটিসফাই করো, দেখো যে তোমার গেস করা ইকুয়েশনকে স্যাটিসফাই করছে কিনা, ঠিক আছে। তো ধরে নেওয়া হলো প্রথমে যে ফ্রি স্পেস, তো নাথিং ইজ দেয়ার, এক্স আছে অ্যান্ড টি আছে। তুমি ধরে নাও এটা এক্স ডিরেকশন আর একটা টি ডিরেকশন, সাপোজ এরকম এক্স ওয়াই জেড, আর টাইম কোঅর্ডিনেট তোমার হাতে, ঠিক আছে। আমি 4 ডাইমেনশনকে আলাদা করে দেখাচ্ছি না, জাস্ট টাইম তোমার হাতে রয়েছে, এক্স ওয়াই জি অ্যান্ড টি। সাপোজ কোনো একটা বিন্দুতে তুমি আছো এখানে, তো সোর্স থেকে সে একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে, এখানে সোর্স আছে, কোথাও আছে বহু দূরে, কোথাও সোর্স আছে, সোর্স থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স এসে আছে, আর একটা পয়েন্ট সেটাও সোর্স থেকে আর একটা ডিস্টেন্সে আছে, দুই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ এক হওয়া উচিত নয়, এটা হচ্ছে প্রথম ব্যাপার, ঠিক আছে। যেহেতু সোর্স থেকে কাছে আছে, সোর্স থেকে দূরে আছে, সুতরাং যত আমি দূরে, সূর্যের কাছাকাছি থাকলে নিশ্চয়ই ইন্টেন্সিটি ইজ ভেরি হাই, আর সূর্যের দূরে থাকলে নিশ্চয়ই ইন্টেন্সিটি টলারেবল। সুতরাং দুই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের যেটা ভ্যালু সেটা আলাদা হওয়া উচিত। কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি প্রপোর্শনাল টু 1/r² হয়, তাহলে ইট উইল ডাই আউট,
1/r², তো সামান্য এইখান থেকে এইটুকু চলে যাবো আমি, তো ইলেকট্রিক ফিল্ডে একটা বিশাল ভ্যারিয়েশন হবে। তো কীভাবে তারা সোর্সের সাথে কানেক্টেড থাকতে পারে? এই সোর্সের পরিবর্তনের জন্য এখানে তুমি রেজাল্ট পাচ্ছ, হওয়ার কথা নয়। r² ইজ ভেরি বিগ, তো 0 করে দেবে। তো দেখা যায়, ঠিক আছে, দেখা যায় যে এখানে ইলেকট্রিক ফিল্ডে যেটা সোর্স থেকে ডিস্টেন্স, সেটা যদি r হয়, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডে যেটা অ্যাম্পলিটিউড E0 যেটা হবে সামথিং অসিলেশন ইজ প্রপোর্শনাল টু 1/r, নট 1/r²। ঠিক আছে, ডিরাইভ করবো আমরা আজকে, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে যেটা বলছিলাম, যে এই ইলেকট্রিক ফিল্ড যে অসিলেশন হচ্ছে সেটা স্পেস অ্যান্ড টাইম অনুসারে অসিলেশন করছে। সাপোজ তুমি এখানে একটা নির্দিষ্ট এক্সে আছো, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড টাইম অনুসারে ভ্যারি করছে, কখনো তার মান বেশি, কখনো তার মান কম, ঠিক আছে, কখনো সে 0, কখনো সে নেগেটিভ। সিমিলারলি যদি আরেকটা এক্সে যায়, তাহলেও তার অসিলেশন আলাদা ফেজে হতে পারে, ঠিক আছে। তো এরকম কেস রয়েছে। তো সাপোজ তুমি ধরে নাও যে ইলেকট্রিক ফিল্ডের মান এক্স অ্যান্ড টি অনুসারে ফিক্সড। সাপোজ j∩ E0 sin kx - ωt। এই ইকুয়েশন কি বলে? এই ইকুয়েশন বলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। আমরা জানি যে কোনো ওয়েভ ইট মাস্ট বি এ ফাংশন অফ x - vt। ঠিক আছে, আগের দিন এটা নিয়েও বলেছিলাম আমি। যে কোনো ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ যদি বলা হয় তোমাকে, সাপোজ এটা একটা স্ট্রিং, আর স্ট্রিংকে একটা তুমি পিক করে ছেড়ে দিয়েছো, তো সাপোজ এরকম একটা ওয়েভ জেনারেশন হয়েছে এরকম। তো তোমাকে যদি বলা হয় স্ট্রিংয়ের এই বিন্দুটা কোথায় আছে, তার ওয়াই কত, এটা ওয়াই, এটা এক্স। তো এবার স্ট্রিংয়ের এই বিন্দুটা আপ ডাউন করছে, ঠিক আছে। একটা পালস যদি করে দিই, তাহলে পালস ট্রাভেল করে যায়, তাহলে কি স্ট্রিং ট্রাভেল করে? স্ট্রিং আমার হাতেই রয়েছে, সে ভাইব্রেশন করছে, কিন্তু যেন পালসটা চলে গেল, এরকম আমরা বলি কে গেল, ভাইব্রেশন চলে গেল, বা আনডিউলেন্স, যেটা আমি মিডিয়ামের মধ্যে যে ডিস্টারবেন্স করেছি, সেই ডিস্টারবেন্স হ্যাজ ট্রাভেলড, ঠিক আছে। স্ট্রিং এলিমেন্ট যায়নি, তো স্ট্রিং এলিমেন্ট আপ ডাউন করছে একই জায়গায়, যেহেতু বারবার আফটার সাম টাইম রিপিটেশন পাচ্ছি, আমরা বলছি ওয়েভ হ্যাজ জেনারেটেড। তো যদি বলা এই বিন্দুটা কোথায় আছে, তাহলে বলবো স্যার কোথায় আছে, এক্স বলে দিন। কিন্তু এক্স শুধু বললে হবে না, টাইমের রেসপেক্ট আছে, এখানে হতে পারে, অসিলেশন হতে পারে। তাহলে এক্স, আবার যদি এখানে চলে আসি, তাহলে আলাদা একটা এক্স, ঠিক আছে। তো এক্সও বলতে হবে, টাইমও বলতে হবে। যদি শুধু এক্স বলে দিই তাহলে বলতে পারবো না, আর যদি শুধু টাইম বলে দিই, তাহলে কোন এক্সের জন্য আপনি চাইছেন, কোথায় স্ট্রিং থাকবে, দুটো কোয়ান্টিটি লাগবে আমার, এক্স অ্যান্ড টি। ওই জন্য যখন আমরা ট্রান্সভার্স ওয়েভ পড়েছিলাম হারমোনিক ওয়েভ ক্লাস 11-এ, তখন দেখেছিলাম যে কোনো ট্রাভেলিং ওয়েভ ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি অ্যান্ড ফাংশন অফ x - vt, ঠিক আছে, x - vt। এখানে ভি কোথায়? ফাংশন অফ x - vt। ω/k ইজ দ্য ভেলোসিটি, ω/k। তো ω হচ্ছে 2π নিউ, আর k হচ্ছে 2π/λ। তো 2π কেটে দিলে v = নিউ λ। তো এই স্পিডে ওয়েভ সামনের দিকে ট্রাভেল করছে, ঠিক আছে। নিউ যেটা, সেটা হচ্ছে সোর্সের ফ্রিকোয়েন্সি, আর ল্যামডা এটা হচ্ছে অ্যাডজাস্টেবল, মিডিয়ামের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন ল্যামডা হবে, ভেলোসিটিও সেরকম হবে, ফ্রিকোয়েন্সি তো ফিক্সড বাই দ্য সোর্স। তো এরকম একটা সাইনোসোডিয়াল ওয়েভ আমরা ধরে নিয়েছি। আমরা বলেছি যে ইলেকট্রিক ফিল্ড এইভাবে অসিলেশন করছে, সোর্সের সাথে তার কি রিলেশন সেটা পরে আসবো, কিন্তু ইলেকট্রিক ফিল্ড এইভাবে অসিলেশন করছে, আর তার সাথে ম্যাগনেটিক ফিল্ডও পারপেন্ডিকুলারলি অসিলেট করছে। কারণ যদি সোর্স থেকে আমি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকি, তাহলে একটা চার্জের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড যে খুব স্ট্রং হবে তা না, সেও ডাইভার্ট করে যাবে। তো লোকালি যদি ম্যাগনেটিক ফিল্ড আমি পেয়ে থাকি, তাহলে ইট ইজ বিকজ অফ দ্য চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড। এখানে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এরকম। শুধুমাত্র সোর্সের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড পাবো, দ্যাট টার্ম 1/r² টার্ম উইল ডাই আউট। লোকালি থাকতে পারে, কিন্তু দূরবর্তীকালে আমি পাবো না, ঠিক আছে। তো এখানে যেটা ম্যাগনেটিক ফিল্ড হবে স্পেস পয়েন্টের বি, ইট ইজ অলসো এ ফাংশন অফ x - vt। কিন্তু এই যদি জে ক্যাপ হয়, তারপর সেটা কে ক্যাপ b0 sin kx - ωt। মানে এটা যদি ওয়েভের ডিরেকশন হয়, x - vt টার্ম থেকে আমরা বলবো ওয়েভ পজিটিভ ডিরেকশনে যাচ্ছে না নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে। যদি মাইনাস থাকে তাহলে বলবো ওয়েভ পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, প্লাস থাকে তাহলে বলবো নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে। তো এটা যদি এক্স ডিরেকশন হয়, এটা যদি ওয়াই ডিরেকশন হয়, জেড ডিরেকশন হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড একটা নির্দিষ্ট টাইমে যদি দেখি, একটা নির্দিষ্ট টাইমে আমি স্ন্যাপশট চাই, ঠিক আছে। সাপোজ t = সাম টাইম t1 বা কিছু একটা টাইম আমি চাইছি, কিন্তু একটা টাইম ফিক্সড, তাহলে বলো ইলেকট্রিক ফিল্ড তুমি এঁকে দেখাও। তাহলে বিভিন্ন এক্সের জন্য ও সাইনোসোডিয়াল প্রপার্টি পাবো আমি, কারণ এই পার্টটা তুমি নেবে। সাপোজ t = 0, তাহলে ωt নেই, তাহলে জাস্ট সাইন এক্স, তাহলে ঠিক এরকম। এটা ইলেকট্রিক ফিল্ড, এটা বিভিন্ন এক্সের জন্য টাইম ফ্রিজড, এটা বুঝতে হবে কিন্তু, ঠিক আছে। টাইম ফ্রিজ করে দিয়েছো, বিভিন্ন স্পেসের বিভিন্ন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, হ্যাঁ আছে। যেমন একটা স্ট্রিং অসিলেশন চলছে, তো তুমি একটা স্ন্যাপশট ছবি তুলে নাও, একটা অসিলেশন চলছে সেই তুমি ছবি তুলে নাও। তাহলে বিভিন্ন এক্সের জন্য কখনো ওয়াই আপ, কখনো ওয়াই ডাউন, কখনো ওয়াই, কিন্তু টাইম কিন্তু ফিক্সড, ঠিক আছে। দুটো সমদূরত্ব পর্যন্ত ওয়েভকে যদি দেখো আর একটু, তাহলে একই ডিস্টেন্স, একই ফেজের দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে বলে ওয়েভলেংথ, ল্যামডা, ঠিক আছে। আর সেই ল্যামডার সাথে কে রিলেশন আছে, k = 2π/λ।
ঠিক আছে। 2π মিনস 1 ল্যামডা, 2π মিনস 1 ল্যামডা, 2π মানে সেম ফেজ, ল্যামডা মানেও সেম ফেজ। ল্যামডা মানে রিপিটেশন, একই ল্যামডা দূরত্ব পরপর একই জিনিসের রিপিটেশন হবে, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ল্যামডার ভ্যালু খুবই কম, এত কম আমি কল্পনা করতে পারবো না। 6000 অ্যাংস্ট্রম এই দূরত্বের মধ্যে রিপিটেশন চলছে স্পেসের মধ্যে, ঠিক আছে। এখানে একটা সেম ফেজ ইলেকট্রিক ফিল্ড, এখানে একটা সেম ফেজ ইলেকট্রিক ফিল্ড, আর ডিস্টেন্স ইজ সাম অ্যাংস্ট্রম, ঠিক আছে, ন্যানোমিটার, 500 ন্যানোমিটার, 400 ন্যানোমিটার, এইরকম ডিস্টেন্সের মধ্যে এই ল্যামডা পাচ্ছি আমরা, ঠিক আছে। সো কে ইজ 2π বাই ল্যামডা। আর যদি এইটা কি আমি একটা এক্স ফিক্সড টি ফিক্সড না করে আমি যদি বলি আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড ফিক্স সেম জিনিস, ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেটিং ইন ওয়াই ডিরেকশন অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেটিং ইন কে ডিরেকশন, সাপোজ এইরকম, এই এরকম, এটা ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন, এটা ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশন, ঠিক এরকম ওয়াই ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেশন করছে ট্রান্সভার্স ডিরেকশনে। কেন এরকম হতে হবে কেন? কারণ চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড যে ম্যাগনেটিক ফিল্ড বানায় সে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে বানায়, অ্যান্ড চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড যে ইলেকট্রিক ফিল্ড বানায় সেও তার সাথে লম্ব বানায়। আমরা জানি এগুলো পড়েছি আগে। কীরকম? সাপোজ কোনো রিজিয়নে যদি এরকম সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড যদি ক্রস হয় বা ডট হয়, ঠিক আছে, ক্রস বা ডট, সাপোজ ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে বাড়ছে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এটা বোর্ডের ভিতরে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি ম্যাগনেটিক ফিল্ড সময়ের সাপেক্ষে বাড়ছে, তাহলে এমন দিকে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে যেটা ওকে কমানোর চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এইরকম সো এইরকম ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এরকম তৈরি কমানোর চেষ্টা করবে উল্টো দিকে। তাহলে দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড যেদিকে ম্যাগনেটিক ফিল্ড তার সাথে পারপেন্ডিকুলার, সুতরাং চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ইলেকট্রিক ফিল্ড অবদার ইজ পারপেন্ডিকুলার। সিমিলারলি ডিসপ্লেসমেন্ট কারেন্ট যখন আমরা পড়লাম ক্যাপাসিটরের দুটো প্লেট, তো এরকম ইলেকট্রিক ফিল্ড আছে ই, ঠিক আছে। তো যদি ইলেকট্রিক ফিল্ডের এরকম চেঞ্জ হয় তাহলে আমরা দেখেছিলাম ডিসপ্লেসমেন্ট কারেন্ট, আমরা দেখেছিলাম যে এইদিকে কন্ডাকশন কারেন্ট ক্যাপাসিটরের বাইরে ইন দ্য ওয়্যার, আর ভেতরে কিছুই নেই, কিন্তু ভেতরে ম্যাগনেটিক নিডলের ডিফ্লেকশন পাচ্ছিলাম আমরা। তো বললাম ম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে এলো? এখানে তো কোনো কারেন্ট নেই, আমরা বলেছিলাম ভেতরে নিশ্চয়ই এরকম একটা কারেন্ট আছে, তাহলে কারেন্ট আছে মানে ম্যাগনেটিক ফিল্ড আছে। সিমিলারলি ম্যাগনেটিক ফিল্ড আছে, আর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে? বুড়ো আঙুল ক্যাপাসিটরের প্লাস প্লেট থেকে মাইনাস প্লেটের দিকে ইলেকট্রিক ফিল্ড আছে, সো ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট ওই দিকে আছে, ম্যাগনেটিক ফিল্ড সার্কুলেটিং। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেদিকে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড সার্কুলেটিং পারপেন্ডিকুলার অলওয়েজ। সুতরাং যদি ইলেকট্রিক ফিল্ড এইটা হয় ম্যাগনেটিক ফিল্ড জেড অ্যাক্সিস বরাবর হবে, ঠিক আছে। এবং ই ক্রস বি, ই ভেক্টর অ্যান্ড বি ভেক্টর তাদের ক্রস প্রোডাক্ট অনুসারে ইলেকট্রিক ফিল্ড যেদিকে ওয়েভ যাচ্ছে সেটা ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার, ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার, এবং ই আর বি যেটা প্লেন সেই প্লেনের সাথেও পারপেন্ডিকুলার। এবং আমরা যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ধরে রেখেছি এটা একটা প্লেন ওয়েভ সলিউশন। প্লেন ওয়েভ সলিউশন মানে একটা নির্দিষ্ট প্লেনের জন্য এই ভাইব্রেশন ফিক্সড এরকম, ঠিক আছে। সাপোজ এরকম এইদিকে ওয়েভ যাচ্ছে, তার একটা এরকম একটা পারপেন্ডিকুলার যেদিকে ওয়েভ যাচ্ছে তার পারপেন্ডিকুলার আমি হাতটাকে রেখেছি, তাহলে এখানে সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ফিক্স ফর এ পার্টিকুলার টাইম। আরেকটা টাইম তাহলে আরেকটা ইলেকট্রিক ফিল্ড, কিন্তু যা হবে এই প্লেন বরাবর তার ভ্যারিয়েশন হবে না, ওয়াই বরাবর বা জেড বরাবর কোনো ভ্যারিয়েশন হবে না, জাস্ট চেঞ্জ হবে এক্স ডিরেকশন বরাবর, প্লেন অ্যাজাম্পশন, ঠিক আছে। আরেকটা প্লেনে যদি চলে যাই আমি তাহলে এর সাথে ওর মিলবে না, ঠিক আছে। সেম ফেজে যদি চলে যায় তাহলে হ্যাঁ মিলবে, সেম ফেজে দুজনেতেই অসিলেশন করছে, আর ম্যাগনেটিক ফিল্ড এইভাবে অসিলেশন করছে, তো প্লেন ওয়েভ বলা হয়, প্লেন হ্যাজ ট্রাভেলড। আবারও বলছি সোর্সের সাথে কি যোগ পরে আসছি, ওই জন্য কমপ্লিট লেকচার হয়ে গেলো তবেই পুরো আইডিয়া হবে, কিন্তু আমি জাস্ট ম্যাক্সওয়েলস থিওরিতেই রয়েছি আপাতত। দুটো একটা প্লেনে একটা নির্দিষ্ট টাইমে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এই ডিরেকশন বরাবর যা আছে দ্যাট ইজ ফিক্সড ফর এভরি পয়েন্ট। ইট ডাজ নট ডিপেন্ড অন জেড, ডাজ নট ডিপেন্ড অন ওয়াই, অনলি ভ্যারিং ইন এক্স ডিরেকশন। হ্যাঁ একদম। আমি যদি এখানে থাকি এই প্লেনটাকে যদি দেখি তাহলে ইলেকট্রিক ফিল্ড এইদিকে এগিয়ে যাই আমি, মানে জেড ডিরেকশনে এগিয়ে যাই, তাহলে সেম ইলেকট্রিক ফিল্ড যদি ওপরে উঠে যায় সেম ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে না। কিন্তু যদি এপাশে সরে যাই তাহলে পুরো অন্য প্লেনে চলে এসেছি আমি, তাহলে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয়ে যাবে এক্স ডিরেকশন অনুসারে, দ্যাট ইজ দ্য প্লেন ওয়েভ, ঠিক আছে। অ্যাজাম্পশন তো আমাদের ডেরিভেশন এইচএসের ডেরিভেশন সবটাই প্লেন ওয়েভের জন্য। প্লেন ওয়েভে আরও সিগনিফিকেন্স আছে, পরে বলবো, কমপ্লিট করার পরে বলবো, ঠিক আছে। কেন প্লেন ওয়েভ এইভাবে এক্সিস্ট করে না, বা একটা প্লেনে কেন ফিক্সড হয় না, এসব প্রচুর কথা আছে, অনেক টার্ম শিখতে হবে, যত দিন যাবে তত পোলারাইজেশন শিখতে হবে, মনোক্রোম্যাটিক ওয়েভ বলতে কী বোঝা যায় সেগুলো শিখতে হবে, রিয়েল ওয়েভ কেমন হয় দেখতে। আমরা জাস্ট একটা সিম্পল আইডিয়া দিচ্ছি, খুব ডিটেলসে বুঝতে গেলে শেষ পর্যন্ত লেকচার শুনতে হবে, তারপর আবার রেমিডিয়াল ক্লাস হিসাবে সেগুলো আবার আলোচনা করা যাবে, ঠিক আছে। বেশ, যেটা বলছিলাম, তো আমরা বললাম যে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সওয়েলস ওয়েভের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তাতে যে ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ অসিলেটিং সাইনোসোডিয়ালি
এক্স বলে দাও, টি বলে দাও, তাহলে ইলেকট্রিক ফিল্ডের কারেন্ট স্ট্যাটাস আমি বলে দেবো। সিমিলারলি ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, তো ম্যাগনেটিক ফিল্ডও থাকবে। তো এক্স বলে দাও, টি বলে দাও, তাহলে আমি বি বলে দেবো। বোথ আর অসিলেটিং ইন সেম ফ্রিকোয়েন্সি ওমেগা ডিটারমাইন্ড বাই দ্য সোর্স। ঠিক আছে, তো এই ইকুয়েশন দুটোকে এখানে পুট করো, এখানে পুট করো। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড থেকে কি পাওয়া দেখো, ওয়েভ ইকুয়েশন পাবো। তো এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে, তো আরও দুটো ইকুয়েশন ছিল। এক নম্বরে এটা 3 নম্বর, আর এটা 4 নম্বর। 1 নম্বর 2 নম্বর, 1 নম্বরে ছিল এইটা ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়াল টু 0 সারফেস, আর 2 নম্বরে ছিল বি ডট ডিএস ইকুয়াল টু 0। তার প্রথম আমাদের কাজ হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডটাকে এখানে বসানো। ঠিক আছে, 0 বিকজ ফ্রি স্পেস, নো চার্জ। হ্যাঁ, ওটা থাক, কে করেছে? হ্যাঁ, ও ধরতে হবে না, এখন থাক। তো কি বললাম, ই ডট ডিএস ইকুয়াল টু 0। তো জাস্ট যে ইলেকট্রিক ট্রায়াল সলিউশন ধরেছি, প্লেন ওয়েভ সলিউশন ধরেছি, তো ইলেকট্রিক ফিল্ডকে এখানে পুট করো। বাঁ দিক ডান দিক দুদিক 0 দেবে। তো এটা ছিল আমার ওয়েভের ট্রাভেল করার ডিরেকশন এক্স, এটা ছিল তার ভাইব্রেশন ওয়াই, আর এটা ছিল জেড। ইলেকট্রিক ফিল্ড সাপোজ এরকম ভাইব্রেশন, তো সাপোজ এরকম ইলেকট্রিক ফিল্ড ই। ঠিক আছে, তো একটা ক্লোজ সারফেস ধরো, এরকম ঘনকের মতো কিছু একটা, এরকম ইলেকট্রিক ফিল্ড দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড আপ অ্যান্ড ডাউন ভাইব্রেশন করছে। আর টিনি সারফেস ধরেছো তুমি, যা এখানে যা কাট করবে, যা ফ্লাক্স পাবো, ওই সারফেসেও ফ্লাক্স পাবো তার অপোজিট। কেন অপোজিট? কেন? বিকজ এরিয়া ভেক্টর ডিরেক্টেড ডিফারেন্টলি। ঠিক আছে, এটা যদি একটা বদ্ধ সারফেস হয়, ঘনক ধরে নিচ্ছি আমি, তো ইলেকট্রিক ফিল্ড এরকম আপ অ্যান্ড ডাউন ভাইব্রেশন করছে। তো এখানে যা ইলেকট্রিক ফিল্ড ঢুকবে, এখানে সেম ইলেকট্রিক ফিল্ড বেরোবে। আর আমি ধরে নিয়েছি ইলেকট্রিক ফিল্ডের মান এই ডিরেকশন বরাবর ভ্যারি করবে না। ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইমে ওয়াই ডিরেকশন বরাবর অসিলেশন হবে, দ্যাট ইজ ট্রু, বাট এট ফিক্সড টাইম ইলেকট্রিক ফিল্ড নট ভ্যারিং ইন দ্য ডিরেকশন অফ ওয়াই অর জেড প্লেন ওয়েভ। তো যা ইলেকট্রিক ফিল্ড ঢুকবে সেম ইলেকট্রিক ফিল্ড বেরোবে। সো ফ্লাক্স ইজ 0, সো 0 ইজ ইকুয়াল টু 0। আর অন্য সারফেসগুলোর জন্য, এই সারফেসের জন্য ফ্লাক্স কাটই করবে না, একে ফ্লাক্স কাট করবে না, একে ফ্লাক্স কাট করবে না, একে ফ্লাক্স কাট করবে না, তল ঘেঁষে বেরিয়ে যাবে। সো ফর দ্য 4 সারফেসেস দ্য ফ্লাক্স ইজ 0, কিন্তু এই সারফেসের জন্য ফ্লাক্স 0 নয়, নেগেটিভ। আর এটার জন্য ফ্লাক্স পজিটিভ, যেটা আউটার নর্মাল, এটা ইনওয়ার্ড এদিকে নর্মাল, আউটার নর্মাল এটাও, ইলেকট্রিক ফিল্ড এইদিকে, নর্মাল এইদিকে, ইলেকট্রিক ফিল্ড এইদিকে, নর্মাল ওইদিকে। সো কেটে কুটে 0, সো 0 ইজ ইকুয়াল টু 0। ওকে ফর ইলেকট্রিক ফিল্ড। বাট সেকেন্ড ইকুয়েশন ম্যাগনেটিক ফিল্ড। তো যদি ইলেকট্রিক ফিল্ড এইদিকে হয়, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, আমরা ধরে নিয়েছি ম্যাগনেটিক ফিল্ড তার সাথে পারপেন্ডিকুলার, এবং হবে সেটা। ঠিক আছে, তাহলে আবার একই সারফেস নাও, তাহলে এবার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এইদিকে, এইটার জন্য ফ্লাক্স 0, এটার জন্য ফ্লাক্স 0, ওপরটার জন্য ফ্লাক্স 0, নিচেরটার জন্য ফ্লাক্স 0, 4টে সারফেসের জন্য ফ্লাক্স 0, কিন্তু বাকি রইল এইটা ফ্রন্ট সারফেস অ্যান্ড ব্যাক সারফেস। তো ব্যাক সারফেসে যা ম্যাগনেটিক ফ্লাক্স ঢুকছে, এটার জন্য ফ্লাক্স সেম বেরোচ্ছে, এবং ম্যাগনেটিক ফিল্ড ইজ নট ভ্যারিং ইন দ্যাট ডিরেকশন, অসিলেটিং ইন দ্যাট ডিরেকশন, বাট ফর এ ফিক্সড টাইম ভ্যালু ইজ ফিক্সড হেয়ার অ্যান্ড দেয়ার। ঠিক আছে, অন্য প্লেনে যদি চলে যায়, এখান থেকে যদি এখানে চলে যায়, ওই জন্য টিনি সারফেস ধরেছি আমি, এখান থেকে যদি এখানে চলে যায়, তাহলে চেঞ্জ হয়ে যাবে, আদার্স ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে, সো 0 ইজ ইকুয়াল টু 0 অলসো। সো ওকে, ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 1 and 2 তোমাকে যে ট্রায়াল সলিউশন তুমি ধরে নিয়েছো তারা ফুললি স্যাটিসফাই করছে। ঠিক আছে, কিন্তু ইকুয়েশন নাম্বার 3 আর 4 এদেরকে স্যাটিসফাই করবে তো? আমরা আগের দিন করেছিলাম, আমরা এই ইলেকট্রিক ফিল্ড এখানে বসিয়েছিলাম, এই ইলেকট্রিক ফিল্ড এখানে বসিয়েছিলাম, ম্যাগনেটিক ফিল্ড এখানে বসিয়েছিলাম, যে দুখানা ক্রুশিয়াল ইকুয়েশন পেয়েছিলাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে যেমন সারফেস দরকার, এটা ফ্লাক্স, সুতরাং সারফেস দরকার, কিন্তু একটা লাইন ইন্টিগ্রেশন সি, তাহলে এখানে লুপ দরকার। ঠিক আছে, তো লুপ আছে এরকম একটা, এটা একটা লুপ, ক্লোজ লুপ, এটা একটা ক্লোজ লুপ, এরকম ক্লোজ লুপ, আবার এটা একটা ক্লোজ লুপ, এরকম। এই 3টে ক্লোজ লুপের ওপর আমরা 3টে ইকুয়েশন বের করেছিলাম। এটা এক্স, এটা ওয়াই, আর এটা জেড। তো প্রথম আমরা বলেছিলাম যে ঠিক আছে, এইটা একটা আমার লুপ 1, এটা লুপ 2, অ্যান্ড দিস ইজ ইউর লুপ 3। সবকটাকে যদি ঠিকঠাকভাবে এক্সটেনশন করি, তাহলে ঘনক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে লুপ 1, আর হচ্ছে লুপ 2, এটা হচ্ছে লুপ 3। আর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এইদিকে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এইদিকে। তো প্রথমে আমরা এই লুপের ওপর কাজ করেছিলাম, ইলেকট্রিক ফিল্ড এইদিকে, আর ই ডট ডিএল যখন নেবো তখন প্লাস বেরোবে, কারণ যেদিকে আমি যাবো ইলেকট্রিক ফিল্ডও সেদিকে। কিন্তু এইদিকে যখন ফেরত আসবো, তখন আমি ঘুরে গেছি, ইলেকট্রিক ফিল্ড ঘটেনি, ইলেকট্রিক ফিল্ড ফিক্সড ভ্যালু, এই দিক বরাবর সে ভ্যারি করে না।
ঠিক আছে, সুতরাং 0, আর এটার জন্য কোনো কন্ট্রিবিউশন পাবো না, সো 0, লেফট হ্যান্ড সাইড আমাকে দেবে 0, আর রাইট হ্যান্ড সাইড ফ্লাক্স দিচ্ছে, কিন্তু এইটা তার এরিয়া, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড সেই এরিয়াকে ক্রস করছে না, সো ফ্লাক্স ইজ 0। ডিটেলস ডেরিভেশন করেছিলাম আমরা আগের দিন, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি, সো 0 ইজ ইকুয়াল টু 0। বোঝা হলো কি বললাম? এবার যদি এখানে চলে আসি আর এখানে চলে আসি, তাহলে দুখানা ক্রুশিয়াল রেজাল্ট পেয়েছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট পেয়েছিলাম দুখানা। প্রথম, যদি এইটাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড বিভিন্ন এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, সো ইলেকট্রিক ফিল্ড ডিফারেন্ট, এখানে ইলেকট্রিক ফিল্ড যা, এখানে ইলেকট্রিক ফিল্ড যা, আলাদা। ঠিক আছে, আমরা ধরে নিয়েছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর আছে বাইরের দিকে, এবং ম্যাগনেটিক ফিল্ড ইজ ডিক্রিজিং। ঠিক আছে, সো যে ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে তার তো কার্ল থাকতে হবে। ইলেকট্রিক ফিল্ডের মান এখানে একটা ধরেছিলাম, ই প্লাস কিছু একটা ভ্যালু, ই ড্যাস্ট বা কিছু একটা, এখানে আর একটা ইলেকট্রিক ফিল্ড ভ্যালু, এবং তার কার্ল বের করেছিলাম, এবং ইকুয়েশন স্যাটিসফাই করেছিলাম। এইটা কাজ করেছিলাম, আর এখানেও তাই করেছিলাম। এই লুপের ওপর এটাও বিভিন্ন এক্স, এটা একটা এক্স, এটা আর একটা এক্স। ঠিক আছে, তো এখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড আলাদা হয়ে যাবে। এখানে ধরেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড আছে এরকম, এটা স্যাটিসফাই করেছিলাম। এই লুপের এই যে এরিয়া, সেই এরিয়াকে ইলেকট্রিক ফ্লাক্স পাচ্ছে, এখানে যে এরিয়া, এখানে যেটা এরিয়া, সেই এরিয়াকে ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স দিচ্ছে। সুতরাং এইটা ইকুয়েশন ইউজ করো, তবে তুমি এইটা পাবে, ম্যাগনেটিক ফ্লাক্স পাবে। ঠিক আছে, তো এখানে বি রয়েছে, বি ইজ চেঞ্জিং, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড, এসব করো, এখানে ইরাডিয়াল বের করো, স্যাটিসফাই করো। আবার এখানেও তাই, ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্স দেবে তোমাকে, ম্যাগনেটিক ফিল্ড দেবে না, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে। সো ম্যাগনেটিক ফিল্ডে লাইন ইন্টিগ্রেশন করো, তাহলে দেখো যে ফ্লাক্সের সাথে সমান হয় কিনা। ঠিক আছে, তো যে দুটো রেজাল্ট পেয়েছিলাম সেই দুটো রেজাল্টকে আমি কাছাকাছি লিখছি। ঠিক আছে, এখান থেকে শুরু আজকে। তো দুটো ইকুয়েশন, প্রথম যেটা পেয়েছিলাম আমরা ডেল ই, এটা থেকে পেয়েছিলাম ডেল ই ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, পেয়েছিলাম কিনা? ব্লক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। আর একটা এটা পেয়েছিলাম আমরা লুপ 3 কে অ্যানালিসিস করে, কিংবা লুপ 1 কিছু একটা, যাই হোক, মানে এটাকে অ্যানালিসিস করে, যাই হোক। আর এটাকে অ্যানালিসিস করে আর একটা পেয়েছিলাম, সেটা হচ্ছে মাইনাস ডেল বি ডেল এক্স ইকুয়াল টু মিউ নট এপসাইলন নট ডেল ই ডেল টি। এইরকম দুটো ইকুয়েশন আমরা পেয়েছিলাম, তাই তো? ইকুয়েশন নামও দিতে পারি, যেহেতু 1 2 3 4 আছে, এটাকে 5 দিয়ে দিতে পারো, আর এটাকে 6 দিয়ে দিতে পারো। এবার যে সলিউশনগুলো তুমি ধরে রেখেছো, যে প্লেন ওয়েভ সলিউশন, যে ট্রায়াল সলিউশন ধরে রেখেছি, সেই সলিউশন দুটো এখানে পুট করো। ইলেকট্রিক ফিল্ড এক্স এর সাথে তার ডেরিভেটিভ করো, ম্যাগনেটিক ফিল্ড টাইমের সাথে ডেরিভেটিভ করো, করেছি আমরা। আর রেজাল্ট বেরিয়েছি একখানা ইম্পর্টেন্ট রেজাল্ট, সেটা হচ্ছে বি নট ইকুয়াল টু ই নট বাই সি। ইকুয়েশন নাম্বার 6। আর সি কি? এই সি যেটা, সেটা হচ্ছে স্পিড অফ দ্য ওয়েভ। তো স্পিড অফ দ্য ওয়েভ এই ইকুয়েশন পর্যন্ত আমি জানি না, কিন্তু যদি এটাকে সলিউশন করি, তাহলে এই স্পিডের ভ্যালুটা বেরিয়ে যাবে, সি ইকুয়াল টু 1/√ওভার মিউ নট এপসাইলন নট। ইকুয়েশন নাম্বার 7। কত? 3 4 5 6 7 8। আচ্ছা, ঠিক আছে, ওকে। ইকুয়েশন নাম্বার 7, ইকুয়েশন নাম্বার 8। ঠিক আছে, দেখে মনে হতে পারে যে এই দুটো ইকুয়েশন কোথা থেকে এলো, তো ভুলে যাবারই চান্স, এবং এইচএসসি সিলেবাস আসে নেই, একটু ডেরিভেশন করা বা এটা পুট করা আসে না। রেজাল্ট দুটো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যদি ভুলেও গিয়ে থাকো তাতে অসুবিধা কিছু নেই, কিন্তু এটা জেনে রাখতে হবে যে এইটা থেকে ওই এই লুপটা যদি অ্যানালিসিস করি, আগের ভিডিওটা একবার দেখে নেবে দরকার হলে, তাহলে পারা যাবে। ডেল ই ডেল এক্স সমান এত, আর ডেল বি সমান এত, আর মাইনাস ডেল বি সমান এত। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের যেটা অ্যাম্পলিটিউড, সেটা ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্পলিটিউডের থেকে সি গুণ কম। আর সি যদি এই ইকুয়েশনে বের করি আমরা, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ওয়েভ বা স্পিড অফ দ্য লাইট, তাহলে মিউ নটের ভ্যালু আমরা জানি, এপসাইলন নটের ভ্যালু আমরা জানি। সো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ দ্য স্পিড অফ দ্য ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, ডিপেন্ডস অনলি অন দ্য medium and nothing is there. Okay, free space. Mu naught is the permeability of the free space, epsilon naught permeability of the free space. So medium means nothing. ঠিক আছে, তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তো সেইটা দিয়ে যদি ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্পলিটিউডকে ভাগ করে দিই, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাম্পলিটিউড পাবো, দ্যাট ইজ ভেরি স্মল। কিন্তু তাদের
উইথ ইউনিট তাদেরকে কম্পেয়ার করতে যেও না, মানে তাদের ভ্যালু দেখে জাজ করতে যেও না যে একজন খুব কম একজন খুব বেশি, তাহলে নিশ্চয়ই এনার্জি কন্ট্রিবিউশনে ম্যাগনেটিক ফিল্ডের কন্ট্রিবিউশন কমে যাবে। মানে এটা ভোল্ট পার মিটারে, এটা টেসলাই। ঠিক আছে, এক্সাম্পল দিয়েছিলাম যে 100টার উপর কয়েন আর একটা সোনার কয়েন, কে কে বড় আর কে ছোট বলা যায় না, কোয়ান্টিটি দেখে বলা যাবে না, এর কোয়ান্টিটি অনেক বেশি এর কোয়ান্টিটি অনেক কম, ডিভাইডেড বাই সি, এটা বলা যাবে না। ঠিক আছে, কখন ক্রুশিয়াল হয় সেটাও আমরা বলেছি যে হ্যাঁ ঠিক আছে, অ্যাম্পলিটিউড ইজ ভেরি স্মল, যদি কোথাও চার্জ চুপচাপ বসে থাকে ইলেকট্রিক ফিল্ড সঙ্গে সঙ্গে তাকে ফোর্স দিতে শুরু করে দেবে উইথ হিউজ অ্যাম্পলিটিউড, বাট ম্যাগনেটিক ফিল্ড ওয়েট করবে যে তুমি ভেলোসিটি পাও তবে আমি ফোর্স দিতে শুরু করবো, কিউ ভি ক্রস ভি, ভেলোসিটি না থাকলে ফোর্স দেবে না। ঠিক আছে, কিন্তু যদি একটা অ্যান্টেনা আছে আমার কাছে আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্ট্রাইক করেছে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড আর দেয়ার, ইলেকট্রিক ফিল্ড সঙ্গে সঙ্গে ফোর্স দিতে শুরু করবে, চার্জকে ছোটাতে শুরু করবে, তো ইলেকট্রিক ফিল্ড সাফিসিয়েন্ট সার্কিটে কারেন্ট ড্র করার জন্য। অ্যাম্পলিটিউড ইজ লো, কিন্তু এনার্জির দিক দিয়ে যদি দেখি আমরা, যখন ট্রাভেল করবে, যে বললাম গ্লাসে ঢালবোল করার মতো ব্যাপার, দুজনেই এনার্জি কন্ট্রিবিউশন ফিক্স দেবে। আমরা এনার্জি কথা আজকে বলবো, ডেরিভেশন করবো আমরা। ঠিক আছে, তারা কাজ করি, এই যে এক্সপ্রেশন থেকে আমরা ধরে নিয়েছি ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন একটা ট্রাভেলিং ওয়েভের মতো হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশন একটা ট্রাভেলিং ওয়েভের মতো হচ্ছে, বাট হোয়ার ইজ দ্য ওয়েভ ইকুয়েশন? ঠিক আছে, সলিউশন আমরা জানি কিন্তু ওয়েভের ইকুয়েশন জানি না। যেমন আমাকে যদি বলে এফ ইজিক্যাল টু এম এ, তাহলে এফ ইজিক্যাল টু এম d2x dt2। ঠিক আছে, এই ইকুয়েশন মানে বলছে আমাকে যে তুমি যদি আমাকে ফোর্স বলে দাও তাহলে আমি অ্যাক্সেলারেশন বলে দেবো, d2x dt2 বলে দেবো, আর তার একবার ডেরিভেটিভ করলে ভেলোসিটি বের করবো, আর একবার ইন্টিগ্রেশন করলে ভেলোসিটি পাবো, আর একবার ইন্টিগ্রেশন করলে তার পজিশন বলবো। তো আমি তার পজিশন বলতে পারি সলভিং দি ইকুয়েশন, প্যারেন্ট ইকুয়েশন। তো এই ইকুয়েশনের সলিউশন হচ্ছে এক্স। কোথায় আছে পার্টিকেল, টি ইজিক্যাল টু 0 তে কোথায় আছে বলে দাও, আফটার সাম টাইম আমি বলে দেবো কোথায়। আমরা যেটা সলিউশন ধরে নিয়েছি ই ইজিক্যাল টু E0 x মাইনাস ভিটি ফর্মে যেটা রয়েছে ওয়েভ, তো টি ইজিক্যাল টু 0 তো কোথায় ছিল, টি ইজিক্যাল টু সাম আদার টাইম এসে কোথায় থাকবে সেটা বলে দিতে পারি, বাট হোয়াট ইজ দ্য প্যারেন্ট ইকুয়েশন? ঠিক না, বোঝা গেল কি বললাম? এফ ইজিক্যাল টু এম এ যেটা, সেটা তো প্যারেন্ট ইকুয়েশন, তার সলিউশন হিসাবে তুমি এক্স বের করতে পারো। তো তোমাকে বলে দিলাম পার্টিকেল টি ইজিক্যাল টু 0 তে এখানে আছে, আফটার সাম টাইম কোথায় থাকবে বলো, আমাকে ফোর্স বলে দিন, তাহলে আমি বলে দেবো। কনস্ট্যান্ট ইকুয়েশন ইউজ করবো। ঠিক আছে, একবার ইন্টিগ্রেশন করবো ভেলোসিটি পাবো, আর একবার ইন্টিগ্রেশন করবো পজিশন পাবো, তাহলে আফটার সাম টাইমসে কোথায় থাকতে পারে আমি বলে দিতে পারি। ঠিক আছে, সেরকম তো আমার তো কিছু একটা ল লাগবে, এফ ইজিক্যাল টু এম ইজ নিউটন সেকেন্ড ল। যদি নিউটন সেকেন্ড ল কোথাও প্রযোজ্য না হয় তাহলে ইলেকট্রোডাইনামিক্সের কোনো সূত্র দিতে হবে, বা কিছু একটা আলাদা কোয়ান্টাম মেকানিক্স যদি হয় তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশন দিতে হবে। ঠিক আছে, যে ওয়েভ কোথায় ছিল, ওয়েভ কোথায় আছে, তো সলভ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে আমি যদি একটা সলিউশন ধরে নিই প্রথমেই যে ই ইজ ভাইব্রেটিং লাইক এ ওয়েভ, ম্যাগনেটিক ফিল্ড ইজ ভাইব্রেটিং লাইক এ ওয়েভ, তাহলে হোয়ার ইজ দ্য প্যারেন্ট ইকুয়েশন, দ্য ওয়েভ ইকুয়েশন। ঠিক আছে, তো যে কোনো ওয়েভ ইকুয়েশন তার ইকুয়েশন যেটা একটা ফিক্সড ইকুয়েশন রয়েছে, তো তুমি সেই ইকুয়েশনটা এখান থেকে পেতে পারো। ঠিক আছে, সাপোজ ডেল ভি ডেল এক্স রয়েছে, একে আর একবার এক্স ডেরিভেটিভ করো এটাকে। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 6 থেকে পাই ডেল ডেল এক্স মাইনাসটা থাকলো অ্যান্ড ডেল বি ডেল এক্স। ডেল নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ডিবি ডি এক্স। ঠিক আছে, ডেল মানে হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ, মানে এক্স ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড অনলি এক্স অনুসারে চেঞ্জ হচ্ছে, শুধু এইটুকু জাস্ট, এখানে কোনো টাইমের ব্যাপার নেই, টাইম ফিক্সড। এই ইকুয়েশনে ইকুয়াল টু মিউ নট এপসাইলন নট, আর এইদিকেও ডেল ডেল এক্স করেছো তাহলে এইদিকেও ডেল ডেল এক্স করতে হবে, তাহলে ডেল ডেল এক্স অফ ডেল ই ডেল টি, or minus del 2b del x2। ঠিক আছে, ডেল ডেল এক্স অ্যান্ড দেন এগেন ডেল ডেল এক্স অপারেশন, তার বি এর ওপর দুবার ডেল টু, সে ডিডি এক্স অফ ওয়াই, তারপর আবার একবার ডিডি এক্স, তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু, এরকম কিছু একটা। ঠিক আছে, ডাবল ডেরিভেটিভ ইকুয়াল টু মিউ নট এপসাইলন নট ডেল টু ই অ্যান্ড ডেল এক্স ডেল টি। হয়েছে, এবার এই যে ইকুয়েশনটা রয়েছে ইকুয়েশন নাম্বার 5, এটাকে তুমি ডেল টু ডেল ই ডেল এক্স আছে, তুমি ডেল ডেল টি অপারেট করো দুদিক দিয়ে। ঠিক আছে, ইকুয়েশন এই দুটো থাকলো আমার কাছে। সো ফ্রম ইকুয়েশন 5 ডেল ই ডেল এক্স আছে, তুমি ডেল 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 টি অপারেশন করো, ডেল লাইক দিস ইকুয়াল টু মাইনাস ডেল টু বি
ডেল টি টু, ডেল ডেল টি অপারেশন করছি দুদিকে, ডেল ডেল টি, ঠিক আছে? সো ডেল টি টু, তাহলে অর ডেল টু ই ডেল এক্স ডেল টি ইকুয়াল টু দিস। বোঝা গেল কি করলাম? দুবার ডেরিভেটিভ নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছিস কি? সাপোজ এক্স আছে ডিডি এক্স, তারপর আবার একবার ডিডি এক্স অপারেশন, তাহলে কি ডি টু এক্স সাপোজ ওয়াই, এরকম ডি ওয়াই ডি এক্স, তারপর আবার ডিডি এক্স অপারেশন করছে, তাহলে তার মানে কি ডি টু ওয়াই ডি এক্স টু ডাবল ডেরিভেটিভ। হ্যাঁ হ্যাঁ এটা ডেল ডেল টি, এদিকেও ডেল ডেল টি অপারেশন করছি, ঠিক আছে? পুরো কোয়ান্টিটিটা টাইম চেঞ্জ করছি আমরা, আবার পুরো কোয়ান্টিটিটা টাইম চেঞ্জ করছি। হ্যাঁ একদম, ডেল ডেল টি অফ দিস ডেল ডেল টি অফ দিস, তাহলে কি ডেল টু বি ডেল টি টু ইকুয়াল টু ডেল টু ই। কী মানে হলো এবার? এই কোয়ান্টিটিটাকে, মানে যার মানে এইটা, সেটাকে এখানে বসিয়ে দাও, ঠিক আছে? এই কোয়ান্টিটি পুট দ্য ভ্যালু অফ দিস হেয়ার, তাহলে কী পাবো? or একটা minus del 2b del t2, then cancel the minus sign, or ঠিক আছে, এটা মুছতেই হবে আমাদের। or del 2b del x2 equal to mu naught epsilon naught del 2b del t2, and mu naught epsilon naught is 1 by c square del 2b del t2 আর del 2b del x2, ঠিক আছে? দিস ইজ দ্য ওয়েভ ইকুয়েশন। এটা আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি, যে যখন কোনো ওয়েভ ইকুয়েশন থাকে আমাদের y ইকুয়াল টু ওয়াই এক্স কমা টি অ্যান্ড y ইজ ইকুয়াল টু ওয়াই জিরো সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, ঠিক আছে? ট্রাভেলিং ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভ। তো সেই প্রোগ্রেসিভ ওয়েভের তুমি এখানে বি এর জায়গায় ওয়াই বসিয়ে দাও মনে মনে, ঠিক আছে? বি এর জায়গায় ওয়াই বসিয়ে দাও, তাহলে একবার ডেরিভেটিভ করো, কী পাবো? ডেল ওয়াই ডেল এক্স, কী পাবো? ওয়াই জিরো, ঠিক আছে? এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে কে বেরিয়ে আসবে, সাইন হয়ে যাবে কস অ্যান্ড কে এক্স মাইনাস ওমেগা টি, এটা ফার্স্ট টাইম ডেরিভেটিভ। এবার এর আর একবার ডেরিভেটিভ করো, তাহলে ডেল টু ওয়াই ডেল এক্স টু পাবো, ডেল টু ওয়াই ডেল এক্স টু পাবো, ঠিক আছে? তাহলে এর আর একবার ডেরিভেটিভ করো, ডেল ডেল এক্স অফ দিস, কী পাবো? ওয়াই নট কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, কস হয়ে যাবে সাইন উইথ এ নেগেটিভ সাইন, আর একটা কে আবার বেরিয়ে আসবে, তাহলে ইকুয়াল টু মাইনাস ওয়াই নট কে স্কোয়ার সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। এটা পেলাম লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? আমাদের ম্যাগনেটিক ফিল্ড ওয়েভ, যখন ক্লাস 11-এ পড়েছিলাম তখন তো ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড পড়িনি, তখন ভাইব্রেটিং স্ট্রিং পড়েছি আমরা, অথবা সাউন্ড ওয়েভ পড়েছি, তারও তো ওয়েভ ইকুয়েশন ছিল। তো সেইটা সে ওয়েভ ইকুয়েশন এরকম, ডেল টু ওয়াই ডেল এক্স টু ইকুয়াল টু ওয়ান বাই ভি স্কোয়ার ডেল টু ওয়াই ডেল টি টু, এরকম। আর ভি কত? যদি টান টান করা স্ট্রিং হয় তাহলে রুট ওভার টি বাই মিউ, এরকম। আমরা লেফট হ্যান্ড সাইড করলাম, ডেল টু ওয়াই ডেল এক্স টু এটা বের করলাম জাস্ট। এবার রাইট হ্যান্ড সাইড করো, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড করো, তার মানে প্রথমে টাইম ডেরিভেটিভ করতে হবে একবার, ঠিক আছে? প্রথমে টাইম ডেরিভেটিভ করো, কী পাবো টাইম ডেরিভেটিভ করলে? অর ডেল ওয়াই ডেল টি, তাহলে ওয়াই নট কনস্ট্যান্ট, ডেল ওয়াই ডেল টি, ওয়াই নট কনস্ট্যান্ট, এখান থেকে একটা মাইনাস ওমেগা বেরিয়ে আসবে, কারণ টাইমের রেসপেক্ট ডেরিভেটিভ এ কনস্ট্যান্ট পার্সিয়াল ডেরিভেটিভ, টি ছাড়া বাকি সব কনস্ট্যান্ট, তাহলে এর জন্য কিছু পাবে না, এখান থেকে একটা মাইনাস ওমেগা নট বেরিয়ে আসবে, সাইন হয়ে যাবে কস অ্যান্ড কে এক্স মাইনাস ওমেগা টি, হ্যাঁ ওমেগা হবে, ওমেগা সরি, ঠিক আছে? ডেল ওয়াই ডেল টি ওয়াই নট রয়েছে, সাইন হয়ে গেল কস, আর এখান থেকে মাইনাস ওমেগা বেরিয়ে এলো। আমি যা ডেরিভেটিভ করছি শুধু ম্যাথামেটিক্স করছি, কিন্তু আমি দেখাতে চাইছি যে দ্যাট ইকুয়েশন ইজ কারেক্ট ফর দিস টু বি এ সলিউশন। আর একবার অপারেশন করো, ডেল টু ওয়াই ডেল টি টু, তাহলে মাইনাস ওয়াই নট ওমেগা, আবার একটা ওমেগা বেরিয়ে আসবে উইথ এ নেগেটিভ সাইন, তাহলে প্লাস হয়ে গেল ওমেগা স্কোয়ার, কস হয়ে যাবে সাইন উইথ এ নেগেটিভ সাইন, দেন মাইনাস থেকে যাবে সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, ঠিক আছে? ডেরিভেটিভ কত জানি তো আমরা,
এবার ডেল টু ওয়াই ডেল এক্স টু এখানে বসাও, আর এইটা বসাও এখানে, তাহলে এখানে রয়েছে ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার, দ্যাট ইজ ভি স্কোয়ার, আর ওয়াই নট ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, দিস পার্ট ক্যান্সেল বাই দিস, এটা ডিভাইডেড বাই এটা করে দাও। এটা ইকুয়েশন নাম্বার কিছু একটা 8-9 কিছু একটা ইকুয়েশন, ঠিক আছে। কত ছিল আমাদের? 7। সাপোজ এই ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 9, এটা 9, সাপোজ এইটা হচ্ছে 10, আর এটা সাপোজ 11। সো 11 আর 11-এ কি রয়েছে? ইকুয়েশন নাম্বার 10-এ কি রয়েছে? ওয়াই নট সাইন কে এক্স, তো ওয়াই নট সাইন কে এক্স এটা আছে, এইটা আর এইটা রয়েছে। তো এর ভ্যালু কত? উইথ নেগেটিভ সাইন মাইনাসটাকে নিয়ে নাও, তাহলে এর ভ্যালু হচ্ছে দিস ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার, ঠিক আছে, দিস ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার। সো 1 বাই ওমেগা স্কোয়ার ডেল টু ওয়াই ডেল টি টু ইকুয়াল টু, এই কোয়ান্টিটিটাকে তুমি এখানে বসিয়েছো, ঠিক আছে, এইটা মানে হচ্ছে মাইনাস ওয়াই নট সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, এই গোটা কোয়ান্টিটি তুমি এখানে বসিয়েছো, তাহলে কী পাবে এখানে ইকুয়েশন নাম্বার 10-এ? ইকুয়াল টু কে স্কোয়ার, ঠিক আছে, কে স্কোয়ার থাকলো, আর এই কোয়ান্টিটির জায়গায় 1 বাই ওমেগা স্কোয়ার ডেল টু ওয়াই ডেল টি টু, সো 1 বাই ওমেগা স্কোয়ার ডেল টু ওয়াই ডেল টি টু, আর কিছু নেই করার, হয়ে গেছে। হ্যাঁ কি আমি মাইনাস ওয়াই নট সাইন কে এক্স মাইনাস ওমেগা টি বসালাম, মাইনাস ওয়াই নট সাইন কে এক্স মাইনাস ওমেগা টি ইকুয়েশন নাম্বার 11 যেটা ছিল সেটার ভ্যালু হচ্ছে এইটা 1 বাই ওমেগা স্কোয়ার ডেল টু ওয়াই ডেল টি টু, এইটাকে এখানে বসিয়ে দিলাম 1 বাই ওমেগা স্কোয়ার ডেল টু ওয়াই ডেল টি টু। পিওর ম্যাথামেটিক্স চলছে কিন্তু, বিশাল কিছু জটিল কিছু না। যদি আমি ওই জন্য বললাম লেখা স্টপ করে দিলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, নো প্রবলেম, ডেরিভেশন আসবে না। কিন্তু হোয়াট ইজ কে বাই ওমেগা অর ওমেগা বাই কে? 1 ওমেগা বাই কে মানে হচ্ছে স্পিড অফ দ্য ওয়েভ, ভেলোসিটি অফ দ্য ওয়েভ, ঠিক আছে। সো কে বাই ওমেগা আছে, তাহলে একটা 1 বাই ভি স্কোয়ার, তাহলে কী পেলাম? ডেল টু ডেল এক্স টু ডেল টু ওয়াই ডেল এক্স টু ইকুয়াল টু 1 বাই ভি স্কোয়ার অ্যান্ড ডেল টু ওয়াই ডেল টি টু। ওয়েভ ইকুয়েশন স্যাটিসফাই করছে ইকুয়েশন, ঠিক আছে। কনক্লুশন অফ দ্য স্টোরি কি? একদমই কনক্লুশন অফ দ্য ওয়েভ ইজ দ্যাট অফ দ্য ম্যাথামেটিক্স ইজ দ্যাট, যদি এইটা ওয়েভ ইকুয়েশন হয় তাহলে দিস কুড বি এ সলিউশন, আর যদি এটা সলিউশন হয় তাহলে ইট হ্যাভ টু স্যাটিসফাই দিস ইকুয়েশন। বোঝা গেল কি বললাম মানেটা? আমি বললাম আমরা ধরে নিয়েছিলাম যে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড অসিলেটিং অ্যান্ড ট্রাভেলিং, তো অসিলেটিং ঠিক আছে, অসিলেটিং নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, যে ঠিক আছে কোনো একটা বিন্দুতে চার্জ অসিলেশন করছে, তো ইলেকট্রিক ফিল্ড অসিলেট করতেই পারে, ম্যাগনেটিক ফিল্ড অসিলেট করতেই পারে, বাট হাউ ইজ ট্রাভেলস সেটা তো পরের কথা, যে কীভাবে ট্রাভেল করছে সেটা পরের কথা, কিন্তু ট্রাভেল করছে তো, তার মানে ওয়েভ তো, তো যদি ওয়েভ হয় তাহলে তো ওয়েভ ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে, দিস ইজ দ্য ওয়েভ ইকুয়েশন। তাহলে যে সলিউশন আমরা পেয়েছিলাম বি ইজ ইকাল টু বি নট সাইন ওমেগা টি মাইনাস কে অর ই ইজ ইকাল টু ই নট সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, যেটা পেয়েছিলাম সেইটা যেন এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, দিস ইজ দ্য ওয়েভ ইকুয়েশন ফর বি। অ্যান্ড ওয়েভ ইকুয়েশন ফর ইলেকট্রিক ফিল্ড যদি করো একই জিনিস, আমি আর করবো না ডেরিভেশন, হ্যাঁ একদম। del to e del x2 equal to 1 by c square del to e del t2। ওয়েভ ইকুয়েশন ফর ইলেকট্রিক ফিল্ড, ওয়েভ ইকুয়েশন ফর ম্যাগনেটিক ফিল্ড, তো দেখছি যে ওয়েভ ইকুয়েশন আমি ধরে নিয়েছি, যে হারমোনিক ইকুয়েশন আমি ধরে নিয়েছি, সেটা ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ডের যে সলিউশন সেটা ওয়েভ ইকুয়েশন স্যাটিসফাই করছে, ঠিক আছে। সো ই ওয়েভ বি ওয়েভ বলে আলাদা করে কিছু পাবো না আমি, অবভিয়াসলি এইটা তুমি আলাদা করে ই ওয়েভ পাবে না, কারণ ই যদি চেঞ্জ হয় টাইমের রেসপেক্টে তুমি বি পেয়ে যাবে, সো আলাদা করে বি ওয়েভ পাবে না, দুটো একসাথেই পাবে, কিন্তু যে সলিউশন পাবে সেই সলিউশন একেও স্যাটিসফাই করতে হবে, একেও স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য একটা ইকুয়েশন পাবো, এই দুটো ইকুয়েশনই পাবো আমি একসাথে পাবো, ঠিক আছে। মানে শুধু যদি আমি চার্জের মুভমেন্ট স্টপ করে দিই তাহলে ম্যাগনেটিক ফিল্ড নেই, সোর্সের কথা বলিনি ওই জন্য আমি বলবো সোর্সের কথা, ঠিক আছে। যদি চার্জের মুভমেন্ট স্টপ করে দিই তাহলে ম্যাগনেটিক ফিল্ড পাবো না, শুধু ইলেকট্রিক ফিল্ড পাবো, কিন্তু সেই ইলেকট্রিক ফিল্ড ওয়েভ হবে না, জাস্ট একটা ভাইব্রেশন ট্রাভেল করবে, রিপিটেশনস ওয়েভ এরকম যেটা হবে না, ফিক্সড একটা কিছু, অসিলেশনস করতে হবে, চেঞ্জ হতে হবে, ঠিক আছে। আমরা এখনও ফিল্ড পয়েন্ট আছি, সোর্স পয়েন্ট আছি না, সেকেন্ড পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট পার্ট যেটা সেটা বোঝা গেল কিনা এইবার বুঝবে এটা?
যদি মনে হয় যে সেকেন্ড ডেরিভেটিভ ওয়েভ ইকুয়েশন ডেরিভেশন আমি করতে চাই না, নো প্রবলেম, করার দরকার নেই। কিন্তু শুধু এইটুকু বুঝতে হবে আমাকে, সাপোজ এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, আর এটা জেড ডিরেকশন, আর ইলেকট্রিক ফিল্ড এরকম করে ভাইব্রেশন করছে। মনে রাখতে হবে এই ছবিটা এঁকেছি এটা একটা ফিক্সড টাইমে, বিভিন্ন লোকেশনের ইলেকট্রিক ফিল্ড কেমন আমি দেখাচ্ছি। তো কোনো একটা লোকেশনের এই লোকেশনের ইলেকট্রিক ফিল্ড এরকম, আর একটা লোকেশনে এরকম, আর একটা লোকেশনে এরকম এরকম। ম্যাগনেটিক ফিল্ড আছে তার সাথে পারপেন্ডিকুলার এরকম এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে। কোন প্লেন বোঝা যাচ্ছে তো? এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে, বইয়ে এইভাবে ছবি দেওয়া আছে এরকম করে। ঠিক আছে, এটা এক্স ডিরেকশনে ওয়েভ যাচ্ছে, এটা ইলেকট্রিক ফিল্ড, আর এটা ম্যাগনেটিক ফিল্ড। আর সেই যে ইলেকট্রিক ফিল্ড জে ক্যাপ ই নট সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, আর বি ইকুয়াল টু কে ক্যাপ বি নট সাইন এক্স মাইনাস ওমেগা টি। কস হলেও চলবে, বাট সাইন হলেও চলবে, যে কোনো একটা পেরিয়ডিক ফাংশন। তুমি ট্রায়াল সলিউশন ধরেছি, প্লেন ওয়েভ সলিউশন ধরেছি, তো সিম্পলেস্ট কেস একদম। এমনটা নেসেসারি নয় যে ইলেকট্রিক ফিল্ড সাইনোসোইডালি এরকম অক্ষত অবস্থায় সে ট্রাভেল করছে, হওয়া সম্ভব নয়। ঠিক আছে, কে বলতে পারবে যে এই যে পেয়ার ইলেকট্রিক ফিল্ড এইদিকে অসিলেট করছে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে অসিলেট করছে, এবং ওয়েভ ট্রাভেল করছে সামনের দিকে। আবারও বলছি, ওয়েভ কীভাবে ট্রাভেল করছে আমি বলিনি এখনো, ওটা সোর্সকে কথা না বলে ওটা বলা যাবে না। কিন্তু ধরে নিচ্ছি যে তারা ওয়েভ ইকুয়েশন স্যাটিসফাই করে নিয়েছে, প্রুভ করেছি আমরা যে সলিউশন ধরেছি তারা ওয়েভের মতো, ট্রাভেলিং ওয়েভের মতো সলিউশন দিয়েছে আমাকে, বা ইকুয়েশনকে স্যাটিসফাই করেছে। কোন দিকে ওয়েভ ট্রাভেল করছে? এক্স। সূর্য থেকে যদি আমার কাছে আলো আসে, তাহলে নিশ্চয়ই বাইরের দিকে রেডিয়ালি লাইট বেরিয়ে আসে। তো সাপোজ এই দিক বরাবর ওয়েভ ট্রাভেল করছে, ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেট করছে তার সাথে পারপেন্ডিকুলার, ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেট করছে তার সাথে পারপেন্ডিকুলার। এটা সাপোজ এইটা একটা ইলেকট্রিক ফিল্ডের সলিউশন, ওয়েভ ইকুয়েশনের ইলেকট্রিক ফিল্ডের সলিউশন, এটা একটা ম্যাগনেটিক ফিল্ডের সলিউশন। কিন্তু এটা একটা পেয়ার। যদি আর একটা ইলেকট্রিক ফিল্ড আমি এরকম বলি, সাইন কে এক্স প্লাস ওমেগা টি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু কে ক্যাপ বি নট সাইন কে এক্স প্লাস ওমেগা টি। এই ইকুয়েশন দুটোর কী মানে, এর সাথে এর পার্থক্য কী? কারেক্ট, এই ওয়েভটা পজিটিভ এক্স ডিরেকশনে ট্রাভেল করছে, এটাও তাই। ঠিক আছে, মানে ট্রাভেলিং এনার্জি বা ওয়েভ ট্রাভেল করছে সামনের দিকে এক্স অক্ষের দিকে, আর এটা বলছে মাইনাস এক্স অক্ষের দিকে। তো আমরা জানি যে এর যদি আবার ডেরিভেটিভ করি, একবার পেস ডেরিভেটিভ, তারপর আবার ডেরিভেটিভ, দেন টাইম ডেরিভেটিভ, তাহলে এও ওয়েভ ইকুয়েশন স্যাটিসফাই করে যাবে। ঠিক আছে, কোনো ওয়েভ সামনের দিকে এগিয়ে যাচ্ছে না পিছনের দিকে এগিয়ে আসছে, ডাজ নট ম্যাটার। তুমি যদি ওয়েভ ইকুয়েশনে তাকে পুট করো, তাহলে ইট উইল গিভ ইটস সলিউশন। তাহলে এরা কি ইলেকট্রোম্যাগনেটিক পেয়ার হতে পারে? ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ আমি বলেছি, সেই ওয়েভের কি এরা কি পেয়ার হতে পারে? মানে এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ড হবে, তো এরাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা পেয়ার। ঠিক আছে, পরীক্ষা এরকম প্রশ্ন দেয়। কীরকম প্রশ্ন দেয়? সাপোজ ইলেকট্রিক ফিল্ড তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে ম্যাগনেটিক ফিল্ড বের করো, ভালো করে শুনতে হবে। ঠিক আছে, স্টপ রাইটিং, খুব কেয়ারফুলি শুনতে হবে। ইলেকট্রিক ফিল্ড দিয়েছে তোমাকে, বলছে ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। প্রথম কথা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দেখে তুমি বুঝতে পারছো ওয়েভস এক্স ডিরেকশন বরাবর ট্রাভেল করছে, পজিটিভ এক্স। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ওয়েভ সেটাও একসাথে রয়েছে, তো সেও পজিটিভ এক্স ডিরেকশন বরাবর ট্রাভেল করবে, তো মাইনাস থাকবে প্রথম। এর ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন, এরও ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন সেম, কারণ বোথ আর প্রডিউস বাই দ্য সোর্স। তো সোর্সের ফ্রিকোয়েন্সি অনুসারে ওমেগা ফিক্সড করবে। এই যে কে হচ্ছে 2π/λ। ঠিক আছে, তো মিডিয়ামে কিছুই নেই, তো এরও যা ল্যামডা হবে এরও তাই ল্যামডা হবে। আর মিডিয়াম যদি পাল্টে যায়, তাহলে ল্যামডা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আমরা ফ্রি স্পেসে আছি, সো দুজনেরই ল্যামডা ফিক্সড, এখান থেকে তুমি ল্যামডা পাবে। ঠিক আছে, যেহেতু ওয়েভ সামনের দিকে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড তার সাথে পারপেন্ডিকুলারলি ভাইব্রেশন করছে জে ক্যাপ বরাবর, তাহলে ম্যাগনেটিক ফিল্ডকে হতে হবে তার সাথে পারপেন্ডিকুলার কে ক্যাপ বরাবর, যাতে করে ই ক্রস বি করলে তুমি ওয়েভের ডিরেকশন পাও। ঠিক আছে, ই ভেক্টর ক্রস বি ভেক্টর গিভস ডিরেকশন অফ ওয়েভ। জে ক্রস কে করলে তুমি আই পাবে। আর বি জিরোকে কীভাবে পাবে? ই জিরো বলা আছে, সো বি জিরো ইজ ইকুয়াল টু E0/c। তো তাকে লাইটের স্পিড দিয়ে ভাগ করে দাও, যদি শূন্য মাধ্যম হয়, তাহলে যেটা পাবে সেটা তুমি বি জিরো বের করে দাও, তো কমপ্লিট এখান থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড যদি এরকমই ভাইব্রেশন হয়, কিন্তু ট্রাভেলিং ইন দ্য নেগেটিভ এক্স ডিরেকশন, হ্যাঁ নেগেটিভ এক্স ডিরেকশন, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে নেগেটিভ এক্স ডিরেকশন। তাহলে এরা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পেয়ার হতে পারে? যে বরাবর নেগেটিভ এক্স বরাবর প্রপাগেশন, তাহলে তার পারপেন্ডিকুলার কে ক্যাপ বরাবর ম্যাগনেটিক ফিল্ড থাকতে পারে, অসুবিধা নেই, থাকতে হবে। আর এদিকে নেগেটিভ স্যার এটা মাইনাস কে ক্যাপ হবে না?
কারেক্ট, তবে তো এটা এই এক্স্যাক্টলি, মানে ওখানে ডাইরেকশনাল ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয়েছে, তাহলে এখানেও চেঞ্জ হতে হবে। ঠিক। যেহেতু আমি বলেছি যে ওয়েভ এই দিক বরাবর ট্রাভেল করছে, সুতরাং আবার তোমাকে ই ক্রস বি করে ওয়েভের ডিরেকশন পেতে হবে। তো তুমি যদি এক্ষেত্রে বলো যে ইলেকট্রিক ফিল্ড এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, দেন তুমি যদি ই ক্রস বি করো তাহলে অলওয়েজ তুমি পজিটিভ এক্স ডিরেকশন পাবে, ওয়েদার ইট ইজ ট্রাভেলিং লেফট অর রাইট। ই ক্রস বি যদি তুমি করো, ঠিক আছে। আদার ওয়ে হচ্ছে, আদার স্ট্যান্ডার্ড টেকনিক হচ্ছে যে পুরো ফিল্ড যেটা আমি এঁকেছি সেটাকে 180 ডিগ্রি রোটেট করে দাও, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড এরকম আছে আর ম্যাগনেটিক ফিল্ড এরকম আছে। তো জাস্ট এটা জেড অ্যাক্সিস বা কি অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, সাপোজ এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে খুব কেয়ারফুলি বুঝতে হবে এটা, ঠিক আছে। এটা কোন ডিরেকশন বলেছি ছবিতে, জেড, এটা ওয়াই, আর এটা হচ্ছে এক্স ডিরেকশন, এই দিক বরাবর ওয়েভ ট্রাভেল করছে। সো দিস ইজ দ্য ট্রাভেলিং ডিরেকশন অফ দ্য ট্রাভেলিং ওয়েভ, সাপোজ ব্লু কালার দিয়েছে এরকম। এবার ওয়াই ডিরেকশন বরাবর, অ্যাবাউট দ্য ডিরেকশন অফ ওয়াই, তুমি এটাকে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, পুরো 180 ডিগ্রি এরকম, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি যে ওয়েভ যাচ্ছে নেগেটিভ এক্স ডিরেকশন বরাবর, যেটা আমার প্রথম আইডিয়া ছিল যে নেগেটিভ এক্স ডিরেকশন ওয়েভ ইজ ট্রাভেলিং, আগে ছিল পজিটিভ। ইলেকট্রিক ফিল্ড তো একই দিকে আছে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড হয়েছে মাইনাস কে ক্যাপ। সো আবার তুমি ই ক্রস বি করো, সো মাইনাস কে ক্যাপ পাবে। তার মানে হচ্ছে দ্য মিডিয়াম ইজ আইসোট্রপিক। তুমি এই পাশ থেকে দেখছো না ও পাশ থেকে দেখছো, ডাজ নট ম্যাটার, মিডিয়াম জানে না, ঠিক আছে। মিডিয়াম জানে না কোনটা আমার ডান দিক কোনটা আমার বাঁ দিক। ওয়েভ, আমি যদি বলি ওয়েভ ট্রাভেল করছে এই দিক বরাবর, তাহলে তুমি রোটেশন করো, তাহলে মিডিয়ামের বোঝার উপায় নেই যে রোটেশন হয়েছে, বিকজ অল ডিরেকশনস আর ইকুইভ্যালেন্ট, ফিক্সড, আইসোট্রপিক মিডিয়াম। বোঝা গেল বোঝালো না, ভেরি ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। আইসোট্রপিক মানে কি? হোমোজিনিয়াস মানে কি? হোমোজিনিয়াস মানে হচ্ছে তুমি এক বিন্দু থেকে যদি আরেক বিন্দুতে যাও একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর, তাহলে নাথিং উইল চেঞ্জ, নির্দিষ্ট ডিরেকশন বরাবর। তার মানে ট্রান্সলেট করে করে তুমি গেলে, ট্রান্সলেট করে করে গেলে, তাহলে সমসত্ব মাধ্যম তোমাকে এটাই বলছে যে তুমি যদি ট্রান্সলেট করে যাও তাহলে তোমার বোঝার উপায় নেই তুমি ট্রান্সলেট করে গিয়েছো, ঠিক আছে। সাপোজ তোমার কাছে জল আছে, এরকম জল আছে, তুমি এখানে আছো এখানে আছো এখানে আছো, তুমি যদি কিনারা দেখতে না পাও তাহলে তুমি বুঝতেই পারো না যে তুমি সরে এসছো, এটা হচ্ছে সমসত্ব মাধ্যম। কিন্তু আইসোট্রপিক মাধ্যম মানে হচ্ছে রোটেশন করাও, আফটার রোটেশন যদি সব কিছু ইনভেরিয়েন্ট থাকে তাহলে বলবো মিডিয়াম ইজ আইসোট্রপিক। মানে এবার এক্স ডিরেকশন শুধু নয়, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন, সব কটা ডিরেকশনে যদি একই রকম দেখতে হয় তাহলে রোটেশন হয়েছে কি হয়েছে তুমি জানো না, ঠিক আছে। তুমি জাহাজের মধ্যে বসে আছো সমুদ্রের মাঝে, চারিদিকে জল, সাপোজ ওপর টোপর সব একই, তুমি এরকম 2 ডাইমেনশনালি 180 ডিগ্রি ঘুরে গিয়েছো, তা তুমি বুঝতে পারছো না যে দক্ষিণ দিক কোনটা পূর্ব দিক কোনটা, কারণ চারিদিকে তুমি কিনারা দেখতে পাচ্ছ না। দ্যাট ইজ কল 2 ডাইমেনশনাল আইসোট্রপিক মিডিয়াম। আর 3 ডাইমেনশন যদি হয় তাহলে সব দিকে দিয়ে বুঝতে পারছো না। তো যদি তুমি এটাকে রোটেট করাও এইভাবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড একই দিকে থাকবে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এই অক্ষ থেকে বোর্ডের ভেতরে চলে যাবে এটা, তো তখন মাইনাস কে হবে। তো দিস কুড বি এ সলিউশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হ্যাঁ হ্যাঁ, অথবা এটা মাইনাস। তো তোমাকে কারেক্ট পেয়ার তৈরি করতে হবে, মানে হঠাৎ করে তুমি একটা ইলেকট্রিক ফিল্ড তোমাকে দিয়ে দিল, দিয়ে বললো যে ফাইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, তো যখনই তুমি এটা প্লাস দেখবে, যখন এটা প্লাস দেখবে তখনই তুমি এটা ভেবে নেবে যে ইলেকট্রিক ফিল্ড এই দিকে ভাইব্রেশন করছে, ওয়েভ যাচ্ছে নেগেটিভ এক্স ডিরেকশন বরাবর, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হতে পারে? এমন একটা ডিরেকশন হবে যার সাথে ক্রস প্রোডাক্ট করলে যেন মাইনাস এক্স ক্যাপ হয়ে যায়, ঠিক আছে। তো নেক্সট যেটা, সেটা হচ্ছে এবার আমি যেটা বলছিলাম যে প্রথম থেকে, যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন যেটা, সেটা সোর্স থেকে ডিটাচ করে দেওয়ার পরের কথা বলে। মানে প্রাইমারিলি ম্যাক্সওয়েল মডেল যেটা, যে সেটা ইলেকট্রিক ফিল্ড অসিলেশন হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড অসিলেশন হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, কিন্তু হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন সোর্স অ্যান্ড ফিল্ড পয়েন্ট? তো ম্যাক্সওয়েলকে সেটা রিকনসাইল করতে হবে, এটাকে মেশাতে হবে যে সোর্সের সাথে কীভাবে ওয়েভ তৈরি হচ্ছে। দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু তবু কিছুটা অন্তত বলি, ঠিক আছে। আর কি বের করতে যাচ্ছি আমরা, যে আমি বলেছি ইজ ইকুয়াল টু ই নট সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, তো ওমেগা বলেছি ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ অ্যান্ড অলসো ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স। তো ঠিক আছে, সোর্সকে আনবো, কে বলেছি 2π/λ, সো ল্যামডা ইজ দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ওয়েভ, তো যেটা ওয়েভ আছে দ্যাট ইজ অলসো দ্য প্রপার্টি অফ দ্য ওয়েভ, ঠিক আছে, সোর্স নয়। হোয়াট ইজ ই নট? আমি যদি বলি ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্পলিটিউড, স্ট্রং অ্যাম্পলিটিউড at that point, or electric field amplitude, weak amplitude, যেমন এই বাল্বটা যদি ডিমান্ড হয়ে যায় তাহলে আমার এখানে ইন্টেন্সিটি খুব কমে যাবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড এর অ্যাম্পলিটিউড নিশ্চয়ই সোর্সের সাথে কানেক্টেড। তো এর ভেতরে কে কে আছে, E0 এর ভেতরে কে কে আছে, আর E0 এর ভেতরে কে কে আছে যদি জানতে পারি
তাহলে বি নটের ভেতরে কে কে আছে সেটাও জানতে পারবো, বিকজ ই নট বাই সি ইজ বি নট। বুঝলে কি বললাম? তো এই পার্টটার জন্য আমি বলবো যে কাউকে কিছু লিখতে হবে না, শুধু বোর্ড ওয়ার্কটা দেখতে হবে, কারণ এই পার্টটা পরীক্ষায় আসবে না। তো শুধু দেখে নিতে, যদি মনে হয় যে না আমার নোট ডাউন করতে হবে, তাহলে পরবর্তীকালে ভিডিওটা চালু করে আবার নোট ডাউন করে নিতে পারিস। কারণ সবটা হয়তো আমি বোঝাতে পারবো না, কারণ এটা প্রথম কথা বেশ কিছুটা অ্যানিমেশন ভিত্তিক এটা, আর কিছুটা অ্যাডভান্স ম্যাথামেটিক্স। তো ওই জন্য আমি কোনো সবাইকে বলবো না যে সব ম্যাথামেটিক্স বুঝতেই হবে বা জটিল, ওই জন্য কাউকে কিছু লেখার দরকার নেই। না, একদমই না। এপসাইলন নট চেঞ্জ হতে পারে, মিউ নট চেঞ্জ হতে পারে, ডিপেন্ডিং অন দ্য মিডিয়াম। সো স্পিড অফ লাইট টু মিডিয়ামে চেঞ্জ হয়ে যায়, কমে যায়। বি সমান সি থেকে বলছি, সোর্স থেকে সরাসরি ইউ কমছে বিও কমছে, তাহলে দুটো কমে গিয়ে সি কনস্ট্যান্ট থাকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা বলা যেতে পারে, সেটা বলা যেতে পারে, হ্যাঁ সেটা কারেক্ট। বেশ, তো প্রথম হচ্ছে যে দুটো পার্টের, প্রথম পার্ট যেটা বললাম যে হাউ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেটেড, এটা ফার্স্ট। সো আমরা এবার হচ্ছে সোর্সের কথা বলবো। সোর্স, এতক্ষণ পর্যন্ত ফিল্ডের কথা বলেছি, যে কে কে ওয়েভ তৈরি করছে, ঠিক আছে? তো সাপোজ তোমার কাছে একটা এরকম চার্জ রয়েছে কিউ, সাপোজ চার্জ রয়েছে কিউ আর স্ট্যাটিক চার্জ রয়েছে। তাহলে স্ট্যাটিক চার্জ যদি থাকে, ঠিক আছে, তো উৎস, তার চারপাশে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, নো ম্যাগনেটিক ফিল্ড, জাস্ট রেস্ট। কেমন ইলেকট্রিক ফিল্ড? রেডিয়ালি আউটওয়ার্ড, এরকম। একটা স্ফেয়ার কনসিডার করো, দেখে মনে হচ্ছে সার্কেল, কিন্তু আইসোট্রপিক মিডিয়াম 3 ডাইমেনশনাল, এটা স্ফেয়ার কনসিডার করো। আর স্ফেয়ারের ওপর এই প্রত্যেকটি বিন্দুতে দেখো ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, ঠিক আছে? এই মুহূর্তে যদি চার্জ ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড আফটার সাম টাইম উইল ভ্যানিশ। বুঝে গেল? সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে 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 সব জায়গায় আছে। তো আফটার সাম ডিলে টাইম, কত সেই ডিলে টাইম? r/c। আর হচ্ছে ডিস্টেন্স বা রেডিয়াস, আর সি হচ্ছে স্পিড অফ দ্য ওয়েভ, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ফ্রি স্পেসের যেটা স্পিড, যেটা 1/√μ0ε0। এই স্পিড টাইম ইনস্ট্যান্টেনিয়াস তো কিছু হতে পারে না। কি আমি যদি এখানে একটা শব্দ করি, তাহলে আফটার সাম টাইম এই শব্দটা কেউ শুনতে হবে, এমনটা না যে ইনস্ট্যান্টেনিয়াস শুনতে হবে, কিছুক্ষণ পরে সে শুনতে হবে। আমরা যে তারাটাকে দেখছি, সেই তারাটা আজকের তারা নয়, ঠিক আছে, পাস্ট লাইফ দেখছি, একই। হ্যাঁ, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা পার্ট হচ্ছে লাইট। সেটা প্রেজেন্টেশন যে আমি ইকুয়েশনটা মানে সি এর যে মানটা পেলাম 3 হ্যাঁ ম্যাক্সওয়েল ইকুয়েশন সলভ করে, সেটা আর স্পিড অফ লাইট, লাইট আর ওই ওয়েভ যে একই হ্যাঁ থাকে। হ্যাঁ, ওইটা খুব ক্রুশিয়াল পয়েন্ট, ঠিক আছে? ওটা খুব ক্রুশিয়াল পয়েন্ট। আস্তে আস্তে ওটা ওই জন্যই বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যেটা স্পিড, সেটা থিওরিটিক্যালি তার আগে বেশ কিছু সায়েন্টিস্ট বের করে গেছে, ঠিক আছে? লাইটের স্পিড যেটা সি ইজ ইকুয়াল টু 1/√μ0ε0, ম্যাক্সওয়েলস ইকুয়েশন সলিউশন করে যে ওয়েভের স্পিড বেরোলো, লাইটের স্পিড যেটা বেরোলো, ম্যাক্সওয়েল ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্যাট রেজাল্ট। ওয়াই? বিকজ দ্য স্পিড অফ লাইট ইজ অলরেডি ডিটারমাইন্ড বাই সাম আদার সায়েন্টিস্ট ইন 70s, ঠিক আছে? 1700 সালের মাঝামাঝি সময় করে লাইটের স্পিড ফ্রেনেলস আদার্স যা সায়েন্টিস্ট রয়েছে তারা সব বের করে রেখেছে। সো ম্যাক্সওয়েল ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্যাট রেজাল্ট, যে হ্যাঁ আমি তো এটা চেয়েছিলাম। সিনক্রোনাইজ করাটা খুব ডিফিকাল্ট টাফ, যে সোর্স যে যদি ধ্বংস হয়ে যায়, সূর্য যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমার কাছে আলোর শেষ বিন্দুটা আসতে যা টাইম লাগবে সেইটা, আর এই জায়গায় অসিলেশনের যেটা ওয়েভ, যে অসিলেশনে ম্যাক্সওয়েলস ইকুয়েশন সলিউশন করছে যেটা, তো সেই যে ভেলোসিটি অফ ওয়েভ দুটো যে একই ভেলোসিটি, সেটা সিনক্রোনাইজ করা খুব ডিফিকাল্ট টাস্ক, ঠিক আছে? তাদের প্রচুর অ্যাডভান্স ম্যাথামেটিক্স লাগবে, বাট বোথ আর সেম, ঠিক আছে? যাই হোক, যেটা বলছিলাম, তো সাপোজ এটা একটা চার্জ রয়েছে আর তার চারপাশে এরকম বিভিন্ন জায়গাতে ইলেকট্রিক ফিল্ড রয়েছে। আমি আর ব্যাসার্ধের একটা স্ফেয়ার কনসিডার করেছি, কাউকে কিছু লিখতে হবে না, শুধু শুনতে হবে, কিন্তু এটা কেয়ারফুলি শুনতে হবে। আর যদি মনে হয় যে না স্যার এটা দরকার নেই, তাহলে ছেড়ে দেবো, তাহলে প্রবলেম করাতে লাগবো। কারণ বুঝতে পারছি আমি 5 মাইল লেকচার নিয়ে বসেছি, সুতরাং এটা তো এটাই অ্যাডভান্স টপিক হবে এটা। যাই হোক, এইবার একটা কাজ হলো যে সাপোজ চার্জ এখান থেকে এখানে মুভ করেছে, সাপোজ এখান থেকে এখানে চার্জ একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে মুভ করেছে, আর ধরে নিচ্ছি 0 টাইমসে ভি ভেলোসিটি অ্যাটেন্ড করেছে, ঠিক আছে? সির ছিল জাস্ট ইনফাইনাইট স্মল টাইম টেন্স টু 0তে সে ভি ভেলোসিটি অ্যাচিভ করেছে। আর যদি সে তার ভেলোসিটি যদি ভি হয়, আর সে যদি এখানে গিয়ে পৌঁছায়, তাহলে সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয়ে যাবে। এবার এই পুরো জিনিসটাকে তুমি কপি পেস্ট করো
দ্য হোল প্যাটার্ন উইল শিফটেড টুয়ার্ডস রাইট, ঠিক না? কীরকম হবে? এরকম যদি হয় তাহলে সে যখন এখানে চলে এলো তাহলে তখন এরকম হবে, পুরো প্যাটার্ন শিফট করে যাবে, তাহলে সব লাইন ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, এই পুরো প্যাটার্নটাকে যদি এখানে নিয়ে চলে আসি, এখানে নিয়ে চলে আসি, তাহলে তার সেক্ষেত্রে তুমি রেডিয়াল ইউজ করো, এরকম এরকম এরকম, এটা এরকমই থাকবে, ঠিক আছে, এরকম, এটা এরকমই থাকবে, এরকম, ওর মতো করে একটা স্ফেয়ার কনসিডার করে দাও, ঠিক আছে, ওর মতো করে একটা স্ফেয়ার কনসিডার করে দাও। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে লাইন ব্রেক করে গেল, একটা ফিক্স প্যাটার্ন ছিল, স্ফেয়ারের সারফেসে ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার ছিল, এবার চার্জটাকে জাস্ট মুভ করলো তাহলে সে তার ফিল্ডকে নিয়ে সরে যাবে ইনস্ট্যান্টেনিয়াসলি আফটার সাম টাইম। তো যেন সব জায়গাতে একটা করে ব্রেক হয়ে গেল, কিন্তু ইলেকট্রিক ফিল্ড কোনো ফাঁকা জায়গায় টার্মিনেট করতে পারে না বা শুরু হতে পারে না, স্টার্ট উইথ এ চার্জ অ্যান্ড এন্ড উইথ এ চার্জ। সুতরাং এই লাইনকে এর সাথে মিলতে হবে, এর সাথে এটাকে মিলতে হবে, ঠিক আছে। তো এই জায়গার যে ফিল্ড লাইন্স যেটা হলো, এটাকে বলে কিঙ্ক, KINK, ঠিক আছে, একটা খাঁজ তৈরি হলো, একটা কিঙ্ক তৈরি হলো, এবং এই জায়গার ইলেকট্রিক ফিল্ড এই যে সরে গেল না, এর ট্যানজেন্সিয়াল প্রপার্টি তৈরি হলো। এবার ইলেকট্রিক ফিল্ড আগে ছিল পারপেন্ডিকুলার, এবারে ট্রান্সভার্স কম্পোনেন্ট এটা তৈরি হলো, এটা দুখানা কম্পোনেন্ট তৈরি হলো। এর খুব সুন্দর বোঝা যায় এটা অ্যানিমেশনে, ঠিক আছে। আমি এটা কল্পনা করতে বলবো সবাইকে যে একটা কিউ চার্জ রয়েছে, সে জাস্ট ট্রাভেল করলো, সে তার ফিল্ডকে নিয়ে ট্রাভেল করেছে, তো সারফেসের মধ্যে একটা কিঙ্ক তৈরি হবে, কিন্তু ওখানেই ফিনিশ নয়, কারণ ওই ফিল্ড লাইন্স ফাঁকা জায়গায় টার্মিনেট করতে পারে না বা শুরু হতে পারে না, সুতরাং ওই লাইনের সাথে জয়েন হয়ে যাবে সে। সুতরাং ইলেকট্রিক ফিল্ড একটা ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট তৈরি হবে। নতুন ফিল্ড পাওয়ার মাঝে মধ্যে সব ডিলে টাইম, ঠিক আছে, সব কিছু ডিলে R/T সময় পরে ঘটনা ঘটবে। তো যখন এইভাবে এইখানে যখন চার্জ চলে আসবে কিউ, তখন এই বিন্দুটার ওই কিঙ্ক পাওয়া যাবে না। বোঝা গেল? মাথায় বোঝা গেল কি বললাম? যখন চার্জ এইভাবে অসিলেট করছে তখন এই বিন্দুতে নো কিঙ্ক, এটা যা ছিল তাই আছে, কিন্তু তার যে ট্রান্সভার্স ডিরেকশন যেগুলো, পারপেন্ডিকুলার বাইসেক্টর যেগুলো, সেগুলোতে এই কিঙ্কটা বেশি বোঝা যাবে, সব থেকে বোঝা যাবে এই জায়গায়। একটা খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছি আমি। সাপোজ আমি একজন, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার বন্ধু কিছু ডিস্টেন্স দূরে দাঁড়িয়ে আছে, তোমাকে এইভাবে ডাকলো, এইভাবে আপ অ্যান্ড ডাউন ভাইব্রেশন করে ডাকলো। আমি যদি কাছে থাকি তাহলে আপ অ্যান্ড ডাউন ভাইব্রেশন বুঝতে পারবো, কিন্তু আমি যদি দূরে থাকি তাহলে আপ অ্যান্ড ডাউন ভাইব্রেশন বুঝতে পারবো না। কিন্তু আমাকে বন্ধু যদি এইভাবে ডাকে, ঠিক আছে, হ্যালো, এই হ্যালো আমি বুঝতে পারবো না, বাট দিস হ্যালো ইজ নোটিসেবল ফর মি। তা আমি যদি বহু দূরে থাকি, তো একটা স্টার যদি থাকে, তাকে যদি পয়েন্ট লাগে, আর তার প্রজেকশন যদি একটা পর্দায় ফেলার চেষ্টা করি, সে যদি আপ অ্যান্ড ডাউন হয় তাহলে পর্দায় নো প্রজেকশন, একটা স্পট জাস্ট। কিন্তু যদি সে এইভাবে ভাইব্রেশন করে তাহলে তুমি এখানে স্পট হবে, নোটিসেবল। সো মেজর কনক্লুশন ইজ দ্যাট, যে যদি কোনো চার্জ পার্টিকেল এইভাবে ভাইব্রেশন করে তাহলে তার পারপেন্ডিকুলারলি তুমি সেই কিঙ্ক বুঝতে পারবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওই দিক বরাবর ট্রাভেল করবে, এই দিক বরাবর নয়, এই দিক বরাবর নয়, ঠিক আছে। ভেরি ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। কোনো চার্জ যদি অসিলেশন করে, যে দিকে সে অসিলেশন করছে তার সাথে পারপেন্ডিকুলারলি ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এইভাবে। যাই হোক, হাউ ইজ দ্য ওয়েভ জেনারেটেড? তো কি হলো এটা? তাহলে আমি একটা কাজ করি, এখানে সাপোজ এটা চার্জ কিউ আর এই ডিস্টেন্স হচ্ছে আর, ইলেকট্রিক ফিল্ড এরকম ছিল, তারপরে যখনই চার্জ এখান থেকে এখানে চলে গেল, আর যদি অ্যাম্পলিটিউড খুব বেশি হয়, ঠিক আছে, তাহলে এই কম্পোনেন্টটা আরও ডমিনেন্ট হয়ে যাবে, ঠিক আছে। যদি এই অ্যাম্পলিটিউডটা অনেক বেশি হয়, ফ্রিকোয়েন্সি ভেরি হাই, গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ভেরি হাই, অ্যাম্পলিটিউড যদি খুব বেশি হয়, তাহলে এই কম্পোনেন্টের ট্রান্সভার্স উপাংশ এটা সবথেকে বেশি হবে কি না? যদি এখানে থাকে তাহলে এরকম তার দুটো উপাংশ, একটা এইটা, কিন্তু যদি এখানে চলে যায় তাহলে এই যে তার একটা এই কম্পোনেন্টটা বেড়ে যাবে, ঠিক আছে। তো দুটো জোন ডিফাইন করছি। এটা চার্জ কিউ, এটা আর, সো আর লেস দেন সিটি আর আর গ্রেটার দেন সিটি। হোয়াট ইজ টি? টাইম। আর সি মানে হচ্ছে স্পিড অফ ওয়েভ, তো সিটি ইজ দ্য ডিস্টেন্স, ঠিক আছে। সো আর ইকুয়াল টু সিটি। তো যদি বলি আর লেস দেন সিটি, তাহলে তুমি এই স্ফিয়ারের ভেতরে আছো, আর যদি বলা হয় আর গ্রেটার দেন সিটি, তাহলে তুমি এই স্ফিয়ারের বাইরে রয়েছো, ঠিক আছে। তো এভরিথিং ইজ হ্যাপেনিং ইনসাইড দিস রেডিয়াস।
যখন তুমি এটাকে সরাচ্ছ তখন যে কিঙ্ক তৈরি হয়েছে এখানে, যে কিঙ্কটা তৈরি হয়েছে এর ভেতরে, হ্যাঁ, এটা কার? ম্যাক্সওয়েলেরই এক্সপ্লানেশন, ঠিক আছে, ম্যাক্সওয়েলের থিওরি এক্সপ্লানেশন যে হাউ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেটেড। কি বললাম? তুমি দুটো জোন কনসিডার করো, একটা বলো যে ইনসাইড দ্য স্ফেয়ার অ্যান্ড আউটসাইড দ্য স্ফেয়ার। তো ইনসাইড দ্য স্ফেয়ার যদি তুমি থাকো তাহলে আর লেস দ্যান সিটি, আর আউটসাইড দ্য স্ফেয়ার ইজ আর গ্রেটার দ্যান সিটি। তো এভরিথিং ইজ হ্যাপেনিং ইনসাইড দ্য স্ফেয়ার, ঠিক আছে। আউটসাইড দ্য স্ফেয়ার তখন তথ্য পাইনি, কেন? এই যে সরে গিয়েছে চার্জ, যে এখান থেকে এখানে সরে গিয়েছে, ডিসপ্লেসড হয়ে গেল, এই তথ্য বাইরের কাছে পৌঁছায়নি, কারণ ইনস্ট্যান্টেনিয়াস কোনো তথ্য পৌঁছাতে পারে না। R/c সময় পর, আর হচ্ছে ডিস্টেন্স, সি হচ্ছে স্পিড, তো ভাগ করলে তুমি টাইম পাবে। এই সময় পরে ইনফরমেশন পৌঁছাবে যেখানে একটা কিঙ্ক তৈরি হয়েছে, ঠিক না? যখন এ তথ্য পেল, এবার যখন এখানে চলে গেল, এখানে চলে এসছে, তার এখানে কিঙ্ক চলে এসছে, একটা খাঁজ তুমি পেয়েছে, যেই সরে গেল তখনই পেলে, অসিলেশনের জন্য তুমি এটা পেলে। যখনই এবার এখানে চলে আসবে তখনই দ্যাট কিং উইজ ভ্যানিশ। বোঝা গেল কিনা? অরিজিনাল রেস্ট অবস্থায় ছিল, দেন এখানে গিয়েছে, তাহলে এরকম কেস ছিল, দেন এখানে গেল, তো কিঙ্ক তৈরি হলো। সে যখন এখান থেকে আবার এখানে ফেরত এসছে তখন আবার রেডিয়াল ফিল্ড যেমন হয় সেরকম হবে, কিন্তু সেই তথ্য তখন তার কাছে পৌঁছায়নি, সে যে অরিজিনে এসেছে তাই। আফটার সাম টাইম সে আবার তার ন্যাচারাল অবস্থান ফেরত পাবে, সে যখন এখানে ডিলে টাইম চলছে। সুতরাং দ্য কিং ইজ এক্সপান্ডিং, দ্য স্ফেয়ার ইজ এক্সপান্ডিং ওভার টাইম। তথ্যটা আসছে পরে পরে, এ বলছে আমাকে আফটার সাম টাইম, আফটার এ ফুল টাইম পিরিয়ড আমাকে আবার এই অবস্থানে ফেরত আসছে। সে যখন এখান থেকে এখানে চলে আসছে তখন কিং এই দিক বরাবর তৈরি হবে, ঠিক আছে। সো ইলেকট্রিক ফিল্ড একবার এইদিকে একবার এইদিকে, অ্যান্ড ইন বিটুইন ইট ইজ অসিলেটিং ডিপেন্ডিং অন দিস, ঠিক আছে। এ অসিলেট করছে, তাহলে এখানেও অসিলেট করতে হবে। তাহলে এই যদি একবার এইদিকে অসিলেট করে, আফটার সাম টাইম সে আবার ওই পাশে অসিলেশন হয়ে ফেরত আসবে এখানে, আফটার সাম টাইম, ঠিক আছে। তার মানে বলতে পারি যে এই স্ফেয়ার, এই অসিলেশন এখানে চলে গেছে, দ্য স্ফেয়ার ইজ এক্সপান্ডিং। যেমন পুকুরে একটা ঢিল যদি ফেলি, আমি পুকুরে একটা ঢিল ফেললাম, তাহলে এইটা একটা ঢেউ, এইটা একটা ঢেউ, ঠিক আছে। কন্টিনিউয়াসলি যদি ওকে ভাইব্রেশন করাই তাহলে এখানকার আমার মনে হবে না যে বাইরের দিকে এই ঢেউ বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই আপ অ্যান্ড ডাউন করবে, আপ অ্যান্ড ডাউন ভাইব্রেশন হবে। এক বিন্দু 16 যদি ফেলে দিচ্ছে, 16 আপ অ্যান্ড ডাউন ভাইব্রেশন করবে ডিপেন্ডিং অন দ্য সোর্স ভাইব্রেশন করছে, তো ডিলে টাইমে এও ভাইব্রেশন করছে আস্তে আস্তে। কিন্তু এই যখন ভাইব্রেশন, ও তখন আপ, এই যখন আপ ও তখন ডাউন, এরকম চলছে সব জায়গায়, তাহলে মনে হবে এই কখনো ও হচ্ছে, এই ভাইব্রেশনটা কখনো ও পাচ্ছে আফটার সাম টাইম, ঠিক আছে। যেমন এখানে যখন কিং তৈরি হলো, এই দূরত্ব এই কিং তৈরি হবে কিন্তু আফটার সাম টাইম, কিংকের কম্পোনেন্টগুলো অ্যাড হয়ে কিংটা বড় হবে। হ্যাঁ, বুঝলো কি বললাম? প্রত্যেকটি জায়গাতে এই কিংটা তৈরি হবে তো, কিন্তু এখানে যখন যে টাইমে তৈরি হবে কিছুক্ষণ পরে এখানে তৈরি হবে। তাহলে আমি এটা বলতে পারি দ্যাট কিং হ্যাজ ট্রাভেলড দিস পয়েন্ট টু দিস পয়েন্ট। বোঝা গেল কিনা? বোঝা গেল না? সব জায়গাতেই তো এটা তৈরি হবে। যেমন আমি যদি এখানে সাপোজ কোথাও মেঘ ডাকছে, তো আমি তো কিছুক্ষণ পরে মেঘ ডাকার আওয়াজটা পাবো, কিন্তু যদি ওপরে যদি 1 কিলোমিটার দূরে কেউ বসে থাকে সে নিশ্চয়ই আগে পাবে। তাহলে ও আওয়াজ পেয়েছে, আমি কিছুক্ষণ পরে আওয়াজ পাবো, তাহলে আমি বললাম যে শব্দটা ট্রাভেল করেছে, শব্দটা ওখান থেকে সেম জিনিস এখানে ট্রাভেল করলো। এখানেও ঠিক তাই, এই যে কিং তৈরি হলো অসিলেশনের জন্য, কিছুক্ষণ পরে এও সেই অসিলেশন পাবে, কারণ আপাতত আর লেস দেন সিএ এইটা হচ্ছিল, কিন্তু আফটার সাম টাইম দ্যাট স্ফেয়ার উইল এক্সপান্ড। খানিক্ষণ পরে এখানে সেই কিংটা তৈরি হবে, আর যখন এখানে তৈরি হচ্ছে তখন আবার এখানে অন্য একটা কিং তৈরি হয়েছে। তো মনে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এরকম, দেন এরকম, দেন এরকম, দেন এরকম, অ্যান্ড দ্য স্ফেয়ার ইজ এক্সপান্ডিং। হরাইজন্টাল কম্পোনেন্টগুলো ক্যান্সেল হলো, ভার্টিক্যালি অ্যাড আপ হয়ে বেড়ে যাবে। হ্যাঁ, একদমই তাই। তো এই দিক বরাবর ওয়েভ ট্রাভেল করবে, এই দিক বরাবর ওয়েভ ট্রাভেল করবে। আর ফিজিক্যাল ভিউ যদি মনে হয় যে স্যার আমি অ্যানিমেশন দেখতে চাই, আচ্ছা তার আগে যদি এটা ইলেকট্রিক ফিল্ড এইদিকে হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তার সাথে পারপেন্ডিকুলার। কীভাবে? ম্যাগনেটিক ফিল্ড বের করা খুব সোজা, যে যদি চার্জের ভেলোসিটি হয় এইদিকে, তাহলে যেন কারেন্ট এইদিকে, আর কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড এরকম, ঠিক আছে। তো যদি এইদিকে যদি চার্জের মুভমেন্ট হয়, তাহলে তুমি ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের বাইরে থেকে এরকম কিছু পাবে। তো সাপোজ এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয়, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের বাইরে, সাপোজ এইদিকে বোর্ডের ভিতর দিকে এরকম কিছু হবে, ই ক্রস বি করো, তাহলে তুমি ওপর দিকে পাবে, ঠিক আছে। এটা ই, এটা বি, আর এটা ই ক্রস বি যদি করো ওই প্লেনে, এরকম ওই প্লেনে, তাহলে ওপর দিকে ওয়েভের স্পিড, স্ফেয়ার এক্সপ্যান্ড করছে কোন দিকে? রেডিয়ালি আউটওয়ার্ড, এইদিকে। এটাকে তুমি এক্স ডিরেকশন বলো, এইটা তার সাথে পারপেন্ডিকুলার একটা ওয়াই ডিরেকশন, আর তার সাথে পারপেন্ডিকুলার একটা জেড ডিরেকশন। তো যদি এটা 3 ডাইমেনশনাল স্ফেয়ার ধরো, এরকম পৃথিবীর মতো এরকম,
এরকম করে, অবশ্যই এরকম। আর তুমি এখানে আছো, এখানে আছো, এখানে আছো, এখানে আছি, তো কোথাও ইলেকট্রিক ফিল্ড আছে, কোথাও ম্যাগনেটিক ফিল্ড আছে, ই ক্রস বি তুমি পাবে কিছু একটা, ঠিক আছে? এদিকে ইলেকট্রিক ফিল্ড, এদিকে ম্যাগনেটিক ফিল্ড, তো ই ক্রস বি করলে তুমি এইদিকে কিছু একটা পাবে। আবার সব জায়গাতে, ঠিক আছে, সব জায়গাতে এটাও রেডিয়াস, তো এটাও তো রেডিয়াস, তাহলে এখানেও একটা ইলেকট্রিক ফিল্ডের ওই কিঙ্ক আছে, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডে কিঙ্ক আছে, ই ক্রস বি করো তো তুমি রেডিয়ালি এই দিক বড় ওয়েভ পাবে, ঠিক আছে? এখানে থাকো তো এখানে, এখানে এই দিক বরাবর ওয়েভ পাবে, এখানে থাকো তো এই দিক বরাবর ওয়েভ পাবে, এরকম। তো যেদিকে ওয়েভ ট্রাভেল করছে, প্লেনটা ই ক্রস বি প্লেন হচ্ছে তার সাথে পারপেন্ডিকুলার ট্রাভেল করছে। যদি মনে হয় যে এর অ্যানিমেশন দেখতে চাই আমি, তাহলে আমি বলবো খান একাডেমি বলে একটা চ্যানেল আছে, আগেও বলেছি আমি, ওই না 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 এটা নয়, হ্যাঁ, না 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 এটা নয়, এটা নয়, এক জায়গাতে আছে, হ্যাঁ, এক জায়গাতে আছে এটা। না এটা এটা করা ভালো নয়। ভিডিওটা পজ করে দাও, দেখাই। ভার্টিক্যাল আচ্ছা, এই যে এটা দেখা যাচ্ছে কিংকটা, হ্যাঁ, এইদিকে, ও ঠিক আছে, একটু 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 বোঝা যাচ্ছে কিনা, হ্যাঁ, বোঝা যাচ্ছে না, বেশ ঠিক আছে, ঠিক আছে, বেশ ছবিটা অ্যাটাচ করতে হয়, আচ্ছা ঠিক আছে, বেশ আমি সবার জন্যই বলবো, যেহেতু আমি ওই যে চ্যানেলটার কথা বললাম খান একাডেমি থেকে ভিডিওটা দেখতে পারিস, তো ওটা দেখালে তো কপিরাইটস হয়ে যেতে পারে, তো ওই জন্য সরিয়ে রাখছি, সবাইকে লিঙ্ক দিয়ে দাও, অ্যানিমেশনটা খুব ভালো করে বুঝে কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি যেটা ছবি দেখালাম ওটা ইসি ভার্মা, ওটাও দেখতে পারিস, ভালো জিনিস। যাই হোক, যেটা বলছিলাম, তো আমাদের এইটা, এই যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যে পারপেন্ডিকুলার অসিলেশন, ওয়েভ সামনে থেকে এগিয়ে যাচ্ছে, শুধু এই ছবিটাই বয়ে দেওয়া আছে, ঠিক আছে? বইয়ে বিভিন্ন স্পেসের জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড, এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে বিভিন্ন জায়গায় ইলেকট্রিক ফিল্ড আর তার করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড, তাদের অসিলেশনের জন্য সাইনোসয়েডাল ওয়েভের ছবিটা বয়ে দেওয়া আছে। তো যেটা বললাম একটু আগে, যে E equal to J cap E naught sin kx minus omega t, এইটা যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সলিউশন ধরে নিয়েছিলাম, তো অন হোয়াট ফ্যাক্টরস E naught ডিপেন্ডস, সেইটা বুঝতে গেলে যে ই নটের ভেতরে কার কার ডিপেন্ডেন্সি রয়েছে বুঝতে গেলে একটু অ্যাডভান্স ম্যাথামেটিক্স লাগবে। তো প্রথমে যেটা, অ্যাকর্ডিং টু দ্য ম্যাক্সওয়েল, যে ধরে নেওয়া হলো যে যদি কোনো চার্জ থাকে আর তার থেকে আর দূরত্বে যদি ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়, তাহলে সেই চার্জের যে অসিলেশনস বা চার্জের তার থেকে যে ডিস্টেন্স, সেটা যদি আর হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড জেনারেলি 1/r² হয়। যদি 1/r² ভ্যারিয়েশন হয়, তাহলে ফিল্ড উইল ডাই আউট, ভেরি স্মল ইফেক্ট অন দ্য ফিল্ড পয়েন্ট, ঠিক আছে? প্রুভ করা যায় যে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ ডিস্টেন্স r ইজ প্রপোর্শনাল টু 1/r, নট 1/r², ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য যে ইলেকট্রিক ফিল্ড পাবো, তো সেটার জন্য যেটা করা হলো সেটা হচ্ছে যে সাপোজ এটা একটা সোর্স আছে কিউ, আর এই সোর্স থেকে তুমি আর ডিস্টেন্সে বসে আছো, তো যদি বলে হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড, কী হবে? E equal to q by 4πε0r² and 1/r², সরি r cap, ঠিক আছে? এরকম r cap, আমি r capটা ব্র্যাকেটেই লিখছি, ঠিক আছে? বা r cap by r², এটাকে ব্র্যাকেটে লিখলাম। এখানে r cap কোন দিকে, যদি আমি এটা যদি p পয়েন্ট হয়, তাহলে যদি r capটাকে এই দিকে বলি তাহলে একটা মাইনাস সাইন দিতে হবে, আর যদি r capটাকে বাইরের দিকে বলি তাহলে মাইনাস সাইন দেওয়ার দরকার নেই, যেটা খুশি, ঠিক আছে? তো যেখান থেকে বলছি সে বই r capটাকে টুয়ার্ডস দ্য সোর্স দেওয়া আছে এই দিক বরাবর, ওই জন্য একটা মাইনাস সাইন দিলাম আমি। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য স্ট্যাটিক চার্জ কিউ। আর এই স্ট্যাটিক চার্জের জন্য আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাবো না, কিছু তো পরিবর্তন হতে হবে, ঠিক আছে? তো দুখানা কারেকশন দিতে হবে এর উপরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাওয়ার জন্য, দুটো কারেকশন। তো ফার্স্ট কারেকশন যেটা, সেটা হচ্ছে সাপোজ চার্জের ভেলোসিটি আছে এবার, ঠিক আছে? চার্জের ভেলোসিটি আছে, 1 নম্বর কারেকশন। 2 নম্বর কারেকশন যেটা, সেটা হচ্ছে চার্জের অ্যাক্সিলারেশন আছে, মানে হচ্ছে যে যদি এটা কিউ হয়, এটা যদি আর হয়, আর কিউ থেকে আর ডিস্টেন্স যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট টাইম, তাহলে তুমি যদি বলো কিউ বাই 4πε0r², তাহলে এটা ভুল। কেন ভুল? সাপোজ চার্জ ফিক্সড আছে, ঠিক আছে? তোমাকে বলা হলো
যে কিউ থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কিউ বাই আর স্কয়ার, দেন ইট ইজ ওকে। কিন্তু চার্জ যদি অসিলেশন করতে শুরু করে, তোমাকে যদি বলে নাও হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড, আর আমি যদি বলি যে কিউ বাই নতুন আর স্কোয়ার অ্যান্ড আর ক্যাপ, তাহলে এটা ভুলে যাবে। কেন? আমি একটা পজিশন ফিক্সড করে দিয়েছি, টাইমও বলে দিয়েছি। সাপোজ আমি আজকের টাইমে এই ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড চাই, চার্জ সাপোজ মুভ করতে শুরু করেছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অসিলেশনের জন্যই পাবো আমি, তো অসিলেশন হচ্ছে। কোনো আরওএসি টার্ম থাকতে হবে। এক্স্যাক্টলি। আমি বলছি কিউ আদান থেকে আর দূরত্বে কুলম্বস ল তোমাকে ইলেকট্রিক ফিল্ড দেয়, বাট দ্যাট ইজ রং, কারেক্ট ইলেকট্রিক ফিল্ড নয়। কেন ইলেকট্রিক ফিল্ড নয়? কারণ আমরা যে তারাটাকে এখন দেখছি, সেই তারাটার বাস্তব অ্যাপিয়ারেন্স যে জায়গাতে দেখছি সেই জায়গায় এখন নাও হতে পারে, সে হয়তো মরে গিয়েছে বা তার লোকেশন সরে গিয়েছে। সো ডিস্টেন্স যদি চেঞ্জ হয়ে যায়, কুলম্বস ল তোমাকে ইমিডিয়েট ফোর্স দেবে যে কিউ বাই আর স্কয়ার ইজ দ্য নিউ ফোর্স বা নিউ ইলেকট্রিক ফিল্ড। কিন্তু ইনফরমেশন ইনস্ট্যান্টেনিয়াসলি যেতে পারে না এক জায়গা থেকে এক জায়গা। কি বললাম, বোঝা গেল? ইনফরমেশন ইনস্ট্যান্টেনিয়াসলি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে ট্রাভেল করতে পারে না, টাইম লাগে। কত টাইম লাগে? r/c। তো আমি যদি প্রেজেন্ট টাইমে থাকি, তাহলে আমি যে জায়গাতে যে সময় ইলেকট্রিক ফিল্ড বলছি সেটা পাস্ট ইলেকট্রিক ফিল্ড বলছি আমি। যে চার্জ যদি এখানে থাকে তাহলে দ্যাট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড, পাস্ট ইলেকট্রিক ফিল্ড। তাহলে দুখানা কারেকশন লাগবে তোমার কাছে, দুটো কারেকশন লাগবে। এক হচ্ছে যে এদের ডিস্টেন্স হয়তো চেঞ্জ হয়ে গেছে, আর 2 নম্বর ডিরেকশনও চেঞ্জ হয়ে গেছে। সো দুটো কারেকশন ফ্যাক্টর লাগবে। বোঝা গেল কি বললাম? তো ফার্স্ট কারেকশন যেটা, সেটা হচ্ছে, আচ্ছা আমি একটা আর প্রাইম দিচ্ছি এখানে, আর প্রাইম স্কোয়ার আর আর প্রাইম স্কোয়ার, মানে এই প্রাইম কি বলছে আমাকে? আর প্রাইম যেটা বলছে, এটা বলছে পাস্ট লোকেশন, পাস্ট লোকেশন। সে হয়তো ছিল ওখানে, তো সেই বিন্দুর ইলেকট্রিক ফিল্ড এইটা যদি সবসময়ই থাকে তাহলে ঠিক আছে, দ্যাট ইজ দ্য ফাইনাল ইলেকট্রিক ফিল্ড। কিন্তু তার লোকেশন চেঞ্জ হবে, তবে না ওয়েভ পাবো আমি। ওই জন্য প্রাইম দিচ্ছি, আর প্রাইম ইজ দ্য পাস্ট লোকেশন তার। কিন্তু এর কারেকশন নিতে হবে তোমাকে, তুমি নিউ টাইমে প্রেজেন্ট টাইমে ইলেকট্রিক ফিল্ড চাও এই জায়গার, ঠিক আছে? তাহলে ফার্স্ট যেটা কারেকশন, ফার্স্ট অর্ডার কারেকশন বলা হয়, সেটা আর প্রাইম বাই সি। আর প্রাইম বাই সি মানে কি? টাইম। তাহলে একটা টাইম গুণ একটা টাইম ভাগের মতনই ব্যাপার, ডিডিটি অফ দিস কোয়ান্টিটি আর প্রাইম বাই সি স্কোয়ার, মানে সরি আর প্রাইম বাই আর ক্যাপ বাই আর স্কোয়ার, আর প্রাইম স্কোয়ার। এটা হচ্ছে ফার্স্ট কারেকশন। মানে কি? মানে চার্জ এখান থেকে এখানে সরে গেল, তো ডিস্টেন্স চেঞ্জ হলো, চার্জের ভেলোসিটি আছে, ভেলোসিটি আছে মানে কুলম কারেকশন যেটা, কুলম ফিল্ড যেটা, তার কারেকশন চলছে। ডেরিভেটিভ করো তার, টাইম রেট অফ চেঞ্জ অফ কুলম ফিল্ড করো, তো জাস্ট ডিফারেন্সিয়েশন করো। দ্যাট ডিফারেন্সিয়েশন ইজ নট সাফিসিয়েন্ট। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার কারেকশন। সেকেন্ড অর্ডার কারেকশনও তোমার কাছে লাগবে। এটা কীভাবে করলাম আমি? আর প্রাইম বাই সি মানে কি? টাইম, ঠিক আছে? আর এটা কি? এটা কারেকশন। তো যেন ডিটি কেটে দিলে তুমি জানো আবার একটা ফিল্ড টাইমই পাবে, একটা যেন পাবে। এটা তো টাইম, আর আর বাই সি মানে টাইম, সো টাইম ক্যান্সেল করে দিলে যেন তোমার ফিল্ডই পাবে। তাহলে ফার্স্ট অর্ডার কারেকশন বলা হয়। মানে ঠিক এরকম, সাপোজ এফটি প্রেজেন্ট টাইম ইকুয়াল টু এফটি পাস্ট প্লাস সাম কারেকশন। ঠিক এরকম কোনো একটা ফাংশন টি এর উপরে প্রেজেন্ট টাইমে তার ফাংশন ইকুয়াল টু পাস্ট টাইমের ফাংশন প্লাস সাম কারেকশন। কি কি কারেকশন হতে পারে? তো ফার্স্ট অর্ডার কারেকশন হচ্ছে এইটা, একদমই তাই। মানে ডেল্টা টি, দ্য কারেকশন ইজ ডেল্টা টি, দ্যাট ইজ দ্য টাইম ডিলে অ্যান্ড ডেল এফ ডেল টি। ঠিক এরকম। আমি টেলার সিরিজ এক্সপানশন লিখতে চাইছি না আসলে, এমনিতেই তো জটিল লিখতে হবে, এটা যিনি বললাম লিখতে হবে না, আউট অফ দ্য সিলেবাস। এটা ডেল্টা টি হচ্ছে ডিলে টাইম, এইখান থেকে এইটুকু সময় আসতে টাইম লাগবে আর বাই সি, ডেল্টা টি এটা হচ্ছে আর বাই সি, তো এইটা টাইম লাগবে তোমার আর প্রাইম বাই সি। তো ফাংশন কি রেটে চেঞ্জ হচ্ছে আর কত সময় ধরে তুমি ওয়েট করছো, সো দ্যাট ইজ দ্য টোটাল কারেকশন টার্ম। এটা এখানে লিখেছি, ডিডিটি অফ ফাংশন দ্যাট ইজ দ্য আর প্রাইম বাই সি স্কোয়ার, আর প্রাইম বাই আর স্কোয়ার। তো ফার্স্ট অর্ডার কারেকশন বলা হয়, ঠিক আছে? প্লাস সেকেন্ড অর্ডার কারেকশন যেটা, সেটা হচ্ছে ডেল্টা টি স্কোয়ার অ্যান্ড ডেল টু এফ ডেল টি টু। এটা সেকেন্ড কারেকশন। আমি কাউকে প্রেসারাইজ করছি না, কিন্তু আমি যদি লিখতে বলিনি, কিন্তু যদি মনে হয় যে না শুনবো না তাহলে আমি বন্ধ করে দেবো, কিন্তু যদি মনে না শোনার দরকার আছে তাহলে আমি কন্টিনিউ করবো, তাহলে ভিডিও স্টপ করে দেবো। আর আমি আগেই বলেছি অ্যাডভান্স টপিকের পরীক্ষা আসবে না, পরীক্ষার জন্য আমি বলছিও না, আমি তো লেখা স্টপ করে দিয়েছি, কিন্তু ডিস্টার্ব করলে হবে না। আইদার শুনবো অথবা শুনবো না, 0 আর 1, ইন্টারমিডিয়েট কোনো পয়েন্ট নেই। ফার্স্ট কারেকশন বলা হলো যে তুমি ওয়েট করো ফাংশনে কি চেঞ্জ হচ্ছে দেখো, অ্যান্ড অ্যাড আপ দ্য কারেকশন উইথ দ্য পাস্ট, তাহলে তুমি কিছুটা পাবে, কিছুটা কারেক্ট ইলেকট্রিক ফিল্ড পাবে অ্যাট এ প্রেজেন্ট টাইম ই, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম টি। কিন্তু সেকেন্ড অর্ডার কারেকশনও রয়েছে, এবং হায়ার অর্ডার কারেকশনও তুমি নিতে পারো। সেকেন্ড অর্ডার কারেকশন তোমাকে কী বলতে পারে, ফার্স্ট অর্ডার কারেকশন কী বলতে পারে, সেকেন্ড অর্ডার কারেকশন কেন দরকার,
ফার্স্ট অর্ডার, ইয়েস কারেক্ট। প্রথম টার্ম যেটা বলছে ফার্স্ট, তার মানে চার্জ ইজ রেস্ট। সেকেন্ড কারেকশন তোমাকে বলছে চার্জ হ্যাজ ভেলোসিটি ভি। আর থার্ড টার্ম যেটা সেটা চার্জ হ্যাজ অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ডাইরেকশন চেঞ্জের জন্য শুধু হ্যাঁ শুধুমাত্র ডাইরেকশন চেঞ্জ। প্লাস আর প্রাইম তার স্কোয়ার, আমি আর স্কোয়ারটা লিখছি না, ঠিক আছে, 1/c² অনলি, 1/c² d2 dt2 অ্যান্ড অনলি আর গ্যাপ। কীভাবে এলো ডিটেলস ডেরিভেশন জানার দরকার নেই, কিন্তু একটুখানি বুঝে নিতে হবে আমাকে যে ডেল্টা টি স্কোয়ার তার মানে r'/c'²। সো সেই আমার এইখান থেকে এই যে r'² আর r'² বাইরে ওইটা আর দিইনি, আমি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, শুধু 1/c² আছে আর d2 dt2 আছে। ওই হলো কী বললাম, তো এটা অ্যাক্সেলারেশনের কথা বলে সেকেন্ড পার্ট যেটা। চার্জ যদি স্থির থাকে তাহলে এটাই ফিক্সড হয়ে গেল ফর অল টাইম, এই দুটো টার্ম থাকবে না। চার্জ যদি অসিলেশন করতে শুরু করে তাহলে তিনটে পার্ট তুমি পাচ্ছ, একটা রেস্টের জন্য আর দুটো কারেকশন পাবে। 1/c², ডাইমেনশন দুটো ইকুয়াল করতে হবে, ওখানে r'/c হ্যাঁ। 1/c²। একদমই তাই, সেই r' সাথে r' কেটে গেল। ঠিক আছে, c² r'² তো এখানে একটা r'² ছিল, সেই দুটো ক্যান্সেল করে দিস ডাইমেনশনালি ইকুয়াল করার জন্য। আরও ম্যাথামেটিক্যাল টার্ম রয়েছে, আমি সেগুলো ইগনোর করছি, জাস্ট এক্সপ্রেশনটা লিখছি এখানে। ঠিক আছে, এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য প্রেজেন্ট টাইম টি। কিউ আধান থেকে আর দূরত্বে হঠাৎ ইলেকট্রিক ফিল্ড, দ্যাট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড। পাস্টটা এখানে আর প্রাইম লিখেছি, আমি সব জায়গায় প্রাইম ইউজ করেছি ওই কারণে, কারণ এগুলো সব ডিস্টেন্সটা প্রথমে পাস্ট তারপর কারেকশন দিয়েছি আমি। হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড? ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য টাইম ইকুয়াল টু, ওয়েভ যাচ্ছে সামনের দিকে, ইলেকট্রিক ফিল্ড ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট আছে, তো তাদের সাথে ক্রস করতে হবে। ঠিক আছে, সোর্সের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড যেটা বায়সাভার ল যেটা দেয় সেটা r² অনুসারে কিছু ডিস্টেন্সের পরে সেটা ভ্যানিশ করে যাবে। তো যেটা হবে ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে -r' ক্রস ই ভেক্টর t/c। কী করে বললাম? বিকজ E/c is b, according to the Maxwell E/c is b। তো অ্যাম্পলিটিউড, তার অসিলেশন, এগুলো সব এই পার্টটা ঠিক করবে, আর ডিরেকশন ঠিক করবে r ক্যাপ ক্রস ই ক্যাপ। আর ক্যাপ মানে রেডিয়ালি যেদিকে ওয়েভ ট্রাভেল করছে, আর ই ক্যাপ মানে যেদিকে ই অসিলেশন করছে ট্যানজেন্সিয়াল, তাদের ক্রস প্রোডাক্ট করতে হবে। এখানে একটা মাথায় জিনিস, এখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস বুঝে নিতে হবে যে একটা কিউ যদি চার্জ থাকে তাহলে তার থেকে ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড, তাহলে সেই আর ক্যাপের সাথে আর ক্যাপ ক্যান্সেল করে 0 নয়। এই ইলেকট্রিক ফিল্ডের কোন কম্পোনেন্টের জন্য তুমি ম্যাগনেটিক ফিল্ড পাবে? ট্যানজেন্সিয়াল কম্পোনেন্টের জন্য। চার্জ ইজ নট স্ট্যাটিক। যদি চার্জ স্ট্যাটিক হয়ে যায়, স্থির হয়ে যায়, তাহলে এই কম্পোনেন্টগুলো তুমি পাবে না। তখন ইলেকট্রিক ফিল্ড রেডিয়াল আর আর ক্যাপও রেডিয়াল, তো তুমি কোনো ম্যাগনেটিক ফিল্ড তুমি পাবে না, চার্জ রেস্ট। বোঝা গেল না? বোঝা গেল না? একটা কম্পোনেন্ট ক্যান্সেল হয়ে যাবে। এক্স্যাক্টলি, আর ক্যাপ যে কম্পোনেন্টটা এটা ক্রস করলে তোমার চলে যাবে। শুধুমাত্র ট্যানজেন্সিয়াল কম্পোনেন্টের জন্য তুমি ম্যাগনেটিক ফিল্ড পাবে। মানে চার্জ যদি স্থির হয়ে যায় হঠাৎ করে, চার্জ যদি হঠাৎ করে স্থির হয়ে যায় তাহলে কারেকশন থাকবে না। তাহলে ইলেকট্রিক ফিল্ডের শুধুমাত্র রেডিয়াল কম্পোনেন্ট আছে, আর ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট আর ক্যাপ ক্রস ই ক্যাপ, তো আর ক্রস আর মানে 0। সো b is equal to 0। তো চার্জ অসিলেশন করছে, সুতরাং কন্ট্রিবিউশন কামস অনলি ফর দ্য ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট। তো যদি এটা ই হয় তাহলে এটা হবে b। এটা হচ্ছে আর, এটা রেডিয়াল আউটওয়ার্ড ডিরেকশন, এটা ভাইব্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড, আর এটা ভাইব্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড। ই ক্রস বি ইজ দ্য ওয়েভ ডিরেকশন। ঠিক আছে, প্রথম টার্ম তোমাকে দিচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ ডিস্টেন্স r ভ্যারিস 1/r² অনলি। সেকেন্ড টার্মও তোমাকে দেবে 1/r² অনলি। ঠিক আছে, সেকেন্ড টার্ম মানে চার্জ সাপোজ এই ডিপোটা ভেলোসিটি হলো, তো দিস ডিস্টেন্স ইজ আর কনস্ট্যান্ট। এখান থেকে 1/r² তুমি ডেরিভেটিভ করতে পারো, তো 1/r³ হয়ে বেরিয়ে আসবে, সে অলমোস্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, অলমোস্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট, তো 1/r³ হয়ে সে বেরিয়ে আসবে। আর r'/r³, তাহলে একটা 1/r² থাকবে। সো দিস টার্ম ইজ প্রপোর্শনাল টু 1/r², দিস টার্ম ইজ অলসো প্রপোর্শনাল টু 1/r², বাট দিস টার্ম ইজ প্রপোর্শনাল টু 1/r। ওয়াই? শুধু এইটুকু বোঝা গেল কিনা? আমি বললাম সোর্স থেকে আমি আর দূরত্বে রয়েছি, তো এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল টু 1/r², এই বিন্দুতে ফার্স্ট অর্ডার কারেকশন যেটা, দ্যাট ইজ প্রপোর্শনাল টু অলসো 1/r²। কিন্তু এই যে টার্মটা, এই টার্ম থেকে তুমি 1/r কন্ট্রিবিউশন পাবে। আর এই টার্মটা কি টার্ম? এটা রেস্ট, এটা ভেলোসিটি, এটা অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন থেকে তুমি 1/r কন্ট্রিবিউশন পাবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ঠিক আছে, কিভাবে আসছে আমি 2 লাইনে বলবো, বিরাট 4-5 পাতাকে স্কিপ করে আমি 2 লাইনে বলছি। তো এই টার্মটাকে বেছে নাও জাস্ট, ম্যাগনেটিক ফিল্ডটা ভুলে যাও, এই টার্মটাও ভুলে যাও, আর যেটা থাকলো শুধু সেইটাকে রেখে দাও। সো এপসাইলন নট সি স্কোয়ার অ্যান্ড d2 dt2 r ক্যাপ প্রাইম, এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, যে ইলেকট্রিক ফিল্ডটা ডাই আউট করেনি। ঠিক আছে, সাপোজ এটা কিউ আর এটা হচ্ছে ফিল্ড পয়েন্ট পি। সাপোজ চার্জ এখান থেকে এইটুকু অসিলেট করেছে এক্স ডিরেকশনে, ঠিক আছে, এক্স ডিরেকশনে অসিলেট করছে, দিস অ্যাঙ্গেল ইজ থিটা অর ডেল্টা থিটা, আর দিস অ্যাঙ্গেল ইজ আর অর আর প্রাইম। তাহলে ডেল্টা থিটা কত? এটা করবো ডেল্টা এক্স, সো ডেল্টা এক্স বাই আর। ঠিক আছে, তাহলে যে অসিলেশন হচ্ছে, তাহলে অতএব ডেল্টা এর ডেরিভেটিভ যেটা ডেল্টা আর প্রাইম তার মড বা আর ক্যাপ সমান অনলি চেঞ্জ অফ ডেল্টা থিটা। ঠিক আছে, এই অসিলেশনের জন্য যতটুকু আর ক্যাপের চেঞ্জ হবে, থিটা যতটুকু চেঞ্জ হবে ততটুকুই। যদি এই মানটা এখানে বসাও, তাহলে এখান থেকে হবে 1/r² অ্যান্ড d2x dt2। আবারও লিখতে হবে না, শুধু ম্যাথামেটিক্স দেখলেই হবে। এইটা যদি এখানে বসাও, দুবার ডেরিভেটিভ করো, এর দুবার ডেরিভেটিভ, তো এটা জাস্ট, ঠিক আছে, ডাবল ডেরিভেটিভ d2r, মানে ঠিক এরকম, এটা নয়, এটা পরের লাইন, d2r ক্যাপ প্রাইম বাই dt2 ইকুয়াল টু 1/r² d2x dt2, এটা ঠিক আছে। আর ক্যাপ এটা যদি এখানে বসাও, তাহলে মাইনাস কিউ বাই 4πε0 c স্কোয়ার, আর এখান থেকে বেরিয়ে আসবে একটা 1/r², 1/r, সরি 1/r, এই যে 1/r, আর d2x dt2, এটা বেরিয়ে আসবে জাস্ট। কি বললাম আমি? চার্জ স্থির আছে 1/r², ফিল্ড ডাই আউট, দেন ভেলোসিটি আছে, দ্যাট ইজ অলসো 1/r² ডাই আউট, দেন অ্যাক্সিলারেশন আছে, তাহলে তুমি একটা থার্ড টার্ম পাবে অনলি বিকজ অফ দ্য ট্রান্সভার্স, মানে অ্যাক্সিলারেশনের জন্য তুমি সেই টার্মটা পাবে, ভেলোসিটির জন্য সেই টার্মটা পাবে না। 1/r, ঠিক আছে, 1/r d2x, তো দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য সোর্স চার্জ ax। কোনটা? এটা আর হবে 1/r। So অতএব ইলেকট্রিক ফিল্ড at the present time is minus q by 4πε0 c square and r ax। কিন্তু এই যে ax বলেছি, এটা কার অসিলেশন, কার অ্যাক্সিলারেশন? সোর্সের অ্যাক্সিলারেশন। ঠিক আছে, আমি কোন টাইমে আছি t, কিন্তু এর অ্যাক্সিলারেশন t টাইমে আমি জানি না, মানে আমি যে টাইমে বলছি t, ওর অ্যাক্সিলারেশন আমি কোনটা পাবো? আমি পাবো অ্যাক্সিলারেশন অ্যাট দ্য টাইম t মাইনাস, and it is a function of, ঠিক এরকম, t মাইনাস r/c, এই টাইমের অ্যাক্সিলারেশন পাবো আমি। কি বললাম, বোঝা গেল? মানে ও অ্যাক্সিলারেশন করছে যে টাইমে, আমি r/c টাইম পরে, ডিলে টাইম বলা হয়, রিটার্ডেশন ডিলে বলা হয় এটাকে, এই টাইম পরে আমি তার ইলেকট্রিক ফিল্ড পাবো। ঠিক আছে, হ্যাঁ একদমই তাই। মানে যদি আমি এখানে টি বসাই শুধু, তাহলে কারেক্ট এক্সপ্রেশন দেবে না, টি এর জায়গায় বসাবো, দেন মাইনাস r/c যদি করি, তাহলে কারেক্ট টাইমে তুমি এই ভ্যালুটা পাবে। ঠিক আছে, এবার যে অসিলেশন হচ্ছে চার্জের, সে যদি সাইনোসয়েডালি বা কস ফাংশন অনুসারে অসিলেট করে, তাহলে তার মান কিউ বাই 4πε0 c স্কোয়ার আর, দেখতে পাচ্ছি ইট ইজ প্রপোর্শনাল টু 1/r, আর এর ভ্যালু হচ্ছে a0, সাপোজ সাইন ওমেগা টি, ওমেগা, অ্যান্ড টি, দ্যাট মিনস টি মাইনাস r/c। এই টার্মটাকে বলে দাও E0, মাইনাসটাকে নিয়ে, তাহলে E0 সাইন ওমেগা টি মাইনাস ওমেগা r/c, এখান থেকে ওমেগা মানে 2π/t, তো ক্যালকুলেশন করতে পারো তুমি, তো সাম টার্ম kx-ই আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে সেই ইলেকট্রিক ফিল্ড যেটা আমি বলেছিলাম যে হোয়াট ইজ দ্য, অন হোয়াট ফ্যাক্টরস ইনট ডিপেন্ডস অন। যে ইলেকট্রিক ফিল্ড আমরা বললাম যে তার অ্যাম্পলিটিউড সাপোজ এটা জে ক্যাপ বরাবর কিছু একটা, ঠিক আছে, ফিল্ড পয়েন্টের কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড, তার অ্যাম্পলিটিউড দেখতে পাচ্ছি কার উপর ডিপেন্ড করছে? চার্জের উপর, সোর্স চার্জের উপর। তো সোর্স চার্জ কত স্ট্রং তার উপর, শুধু তাই নয়, তুমি কোথায় আছো তার উপর নির্ভর করছে। তো সোর্স চার্জে তুমি কাছে আছো, তাহলে প্রপোর্শনাল টু 1/r, নট 1/r²।
আর সে কীভাবে অসিলেশন করছে, তার অসিলেশন যদি ভেরি ফাস্ট হয়, তার ওমেগা যদি ভেরি ফাস্ট হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের এই যে এটা এই এ নট, তার অ্যাম্পলিটিউড এ নটের উপর ডিপেন্ড করছে। তো তার অ্যাম্পলিটিউড অফ অসিলেশন যদি ভেরি হাই হয়, তাহলে সেই জায়গায় ইলেকট্রিক ফিল্ড খুব স্ট্রং। যদি কাছে থাকো তাহলে অ্যাম্পলিটিউড ইজ দেখতে পাবে, অ্যাম্পলিটিউড ইজ এ নট, কিন্তু ডিস্টেন্স খুব কম, তাহলে ই নটের মান খুব বেশি। আর যদি দূরে চলে যাও তাহলে ই নটের মান খুব কম। ঠিক আছে, তো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। যদি ম্যাগনেটিক ফিল্ড বের করো তাহলে একই জিনিস, জাস্ট ক্রস প্রোডাক্ট করে দাও। একটু আগে যেটা লিখেছিলাম সেটাই ম্যাগনেটিক ফিল্ড পাবে। এই ক্রস বি করো তাহলে ডিরেকশন অফ ওয়েভ পাবে। হ্যাঁ, ক্যালকুলেশন করলেই বেরোবে। এটা ওমেগার জায়গায় ভ্যালু বসাও 2π/t সামথিং। হ্যাঁ, কেএক্স, ও আচ্ছা, ওটা কোনো সমস্যা নেই। ওমেগা ইনটু আর বাই সি, ওমেগার সমান কে ভি বসিয়ে দিলে আরটা এক্স হয়ে যাবে। একদমই তাই। সি ইজিক্যাল টু হচ্ছে কি ওটা ফর্মুলা, ওমেগা বাই কে সমান কি ভেলোসিটি না? হ্যাঁ, ওমেগা বাই কে সমান তো ভেলোসিটি। তাহলে এখান থেকে বসিয়ে দাও, ওমেগা বাই কে বসাও এখানে, তাহলে ওমেগার জায়গায় বসাও কে ইন্টু সি, তাহলে কে ইন্টু সি এই জায়গায় আর বাই সি আছে, ওমেগার জায়গায় কে ইন্টু সি, সি সি ক্যান্সেল হয়ে যাবে। তো কে ডট আর, ঠিক আছে। যদি ওয়ান ডাইমেনশনের কথা বলি, ওটাকে এক্স ডিরেকশন যদি বলে দিই, তাহলে আর এর জায়গায় জাস্ট এক্স। এটা ছিল ইলেকট্রিক। এই এক্সপ্রেশনটা আনার জন্য আমি বলছি নট নেসেসারি যে এক্সপ্রেশনটা তোমার জানা, মানে তোমাকে ডেরিভেশন করতে হবে, কিন্তু জেনে রাখা ভালো যে ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্পলিটিউড কার কার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, নটটা কত দূরত্ব অসিলেশন করছে সেটা বলছি। ই নটটা কোথায় তুমি আছো, আর এ নটটা হচ্ছে সোর্সের ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড এ নট। ঠিক আছে, সোর্সের ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডের মানে সামাবস্থা থেকে সে তার অ্যাম্পলিটিউডের ম্যাক্সিমাম ভ্যালুটা কত, অ্যাক্সিলারেশনের। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আর একটা পার্ট আছে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের, আচ্ছা যে কথাটা বলতে গিয়ে শেষ করি সেটা বললাম। তাহলে সোর্স আমরা দেখতে পাচ্ছি, সোর্স কী করছে, সোর্স অসিলেশন করছে, চার্জ অসিলেশন করছে। তো চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক কিঙ্ক তৈরি হচ্ছে, ইনফরমেশন ট্রাভেল করছে উইথ দ্য স্পিড অফ লাইট। কিন্তু এবার যদি সোর্স অসিলেশন করা বন্ধ করে দেয়, সোর্স যদি অসিলেশন করা বন্ধ করে দেয়, তাহলে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গিয়েছে সেই ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন বন্ধ করা যাবে না। কেন? কারণ এইবার ম্যাক্সওয়েলস থিওরি, অসিলেশন বন্ধ হবে না, কারণ যে ইলেকট্রিক ফিল্ড অসিলেশন করছে সে ম্যাগনেটিক ফিল্ড বানাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড যেটা অসিলেশন হচ্ছে সে ইলেকট্রিক ফিল্ড বানাচ্ছে। তো মিউচুয়াল অসিলেশনের জন্য সেই ওয়েভ ট্রাভেল করতে যাবে সামনে, সেটাকে তুমি রিকভারি করতে পারবে না আর। তো ইট ট্রাভেলস ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন অ্যান্ড স্প্রেড আউট ওভার অল দ্য রিজনস। তো এনার্জি ফেড আউট করে যাবে, যেহেতু স্ফেয়ারগুলো বড় বড় হয়ে যাচ্ছে, এনার্জি ফেড আউট করে যাবে। তোমাকে যখন ধাক্কা মারবে, তুমি যদি কাছে থাকো তাহলে যে স্ট্রং ইলেকট্রিক ফিল্ড ধাক্কা মারবে, যদি দূরে থাকো তাহলে উইক ইলেকট্রিক ফিল্ড ধাক্কা মারবে, কিন্তু টোটাল এনার্জি তো কনজার্ভটিভ, ওই স্ফেয়ারের উপর টোটাল এনার্জি ডিস্ট্রিবিউটেড রয়েছে। ঠিক আছে, এনার্জিটা চার্জের কাইনেটিক এনার্জি, চার্জের এনার্জি কাইনেটিক এনার্জি, কিন্তু ফিল্ডের আলাদা করে কাইনেটিক এনার্জি বলতে পারবো না, কারণ মেটেরিয়াল মিডিয়াম নেই ওটা। কাইনেটিক এনার্জিতে যাচ্ছে ওটা বলতে পারবো, ওই এনার্জিটা বলতে পারি, কিন্তু মিডিয়াম না থাকলে আমি হাফ এম ভি স্কয়ার কথাটা ইউজ করতে পারবো না, এনার্জি বলতে পারবো না। তো তখন অনেক কারেকশন রয়েছে। বেশ, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আমি সেকেন্ড পার্টের কথা আসছি, এনার্জিটা, এটা বন্ধ করে দেয়।